গেলে লক্ষণ সমষ্টি দূর করতে হবে। তাহলে আমরা যে ওষুধ প্রয়োগ করবো কোথায়? আমার করতে হবে, তাহলে ওষুধ প্রয়োগ করতে হবে লক্ষণের উপর। এবং 6 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে যে দেহের অভ্যন্তরীণ যে রোগ, আমরা যে সমস্ত রোগ দ্বারা আক্রান্ত হই না কেন বা রোগী যে সমস্ত রোগ নিয়ে আসুক না কেন, এই রোগের যে বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশ হচ্ছে লক্ষণ। তাহলে সেই বহিঃপ্রকাশ যদি হয় লক্ষণ, 7 নাম্বার হচ্ছে অনুচ্ছেদ যে সেই লক্ষণকে দূর করলে রোগ আরোগ্য হবে। 8 নাম্বার বলা হচ্ছে যে রোগ আরোগ্য করার জন্য তাহলে আমাদের সেই যে রোগ লক্ষণগুলো আরোগ্য করা অতীব প্রয়োজন। তার মানে আমরা যে ওষুধটা প্রয়োগ করব, সেই ওষুধটা প্রয়োগ করব শুধুমাত্র লক্ষণের উপর, অন্য কিছুর উপর না। যদিও হ্যানিম্যান উনি বলে গেছেন যে অন্যান্যপ্যাথি তারা যে কাজটা করে, যে রোগের কারণ কি সে কারণ খুঁজে, সেখানে তারা বিশেষ করে স্থূল পর্যায়ে চিন্তা করে, প্যাথোলজিক্যাল বা অন্যান্য বিষয় নিয়ে চিন্তা করে। কিন্তু হ্যানিম্যান বলছেন যে অভ্যন্তরীণ রোগের বহিঃপ্রকাশিত লক্ষণ, কাজে এর পিছনে যে প্যাথোলজিক্যাল বা দৃষ্টিগোচর হয় স্থূল যে বিষয়টা, সেটার পিছনে শ্রম বা পরিশ্রম না করে আমরা লক্ষণের পিছনে পরিশ্রম করব। এই জন্য অনেকেই কিন্তু আবার বলেন যে হোমিওপ্যাথিতে প্যাথোলজি নির্ভর চিকিৎসা হওয়া উচিত, কেউ বলবেন অ্যানাটমি ফিজিওলজি এর উপর নির্ভর করে চিকিৎসা হওয়া উচিত। আবার কেউ কেউ বলবেন যদি এই সমস্ত বিষয় আমরা না জানি তাহলে অন্য ডাক্তাররা এই জন্য আমাদের হোমিওপ্যাথিকে ডাক্তার মনে করেন না। কিন্তু বিষয় হচ্ছে সবার একটা আলাদা থিম বা সবার একটা আলাদা দৃষ্টি এবং সবার একটা আলাদা নিয়ম। যেমন ধরুন অ্যালোপ্যাথিক তারা যে রোগের কারণ বা স্থূল যে বিষয়টা, যে প্যাথোলজিক্যাল বিষয়টা, সেইটা দূর করে বা অর্গানের যে পরিবর্তন সেখানে তাকে কেটে ফেলে বা অন্য কোনো ওয়েতে তাকে সেক দিয়ে থেরাপি দিয়ে বিভিন্নভাবে সেটাকে তারা ট্রিটমেন্ট করার একটা ব্যবস্থা করেন, সেটা তাদের ওয়ে। আবার যারা ফু বা কি বলে পানি পড়া দিয়ে চিকিৎসা করে তারা সেভাবে করে। যারা আকু থেরাপি করে বা যারা আকু পাংচার করে তারা আবার তাদের সিস্টেম আলাদা। তো আবার যারা আপনার মোটিভেশন টাইপের ট্রিটমেন্ট করে তাদের সিস্টেম কিন্তু আলাদা। ফলে আমরা হোমিওপ্যাথরা যে চিকিৎসা করি সেটা যে একদম অ্যালোপ্যাথির বা অন্যদের একদম সেম হতে হবে বিষয় তো তা না। তবে এরা ঠিক একজন ডাক্তার হতে গেলে অ্যানাটমি ফিজিওলজি প্যাথোলজি যদি আমরা জানি, তাহলে রোগীর যে অর্গানিক যে পরিবর্তন, রোগের জন্য তার যে বডির ফাংশনের যে পরিবর্তন, সেই বিষয়গুলো যেমন আমরা সহজে জানতে পারি, তেমনি তার কোন অঙ্গে তার কোন বডি ইফেক্টেড, তার বডির কোন পার্টসটার সমস্যা, এই বিষয়গুলো এবং আমাদের মেডিসিনগুলো কোন পার্টস ভালো কাজ করে। যেমন কিছু ওষুধ আপনারা পাবেন পড়ার সময় যে তার ক্রিয়াস্থল হচ্ছে লিভার, লিভারটা কোথায় থাকে। কিছু ওষুধের ক্রিয়াস্থল ভালো হয়তো আছে ধরেন কিডনি, কিডনিটা কোথায় থাকে সেটা তো আমরা জানি। তো ওই পোর্শনের সিমটমগুলো নিতে আমাদের সুবিধা হয়। এবং প্যাথোলজিক্যাল সে পরিবর্তনে আমরা কিছু এখানে সাইন সিমটম যেমন পাই, তেমনি আবার রোগীর অবস্থা সে আরোগ্য হলো কিনা কনফার্ম হওয়া, এই বিষয়গুলো আমরা সহজে ধরতে পারি বা সহজে নিতে পারি এটা। বাট আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা হিসেবে আমাদের মূল লক্ষ্য বা আমাদের মূল দৃষ্টি থাকবে লক্ষণের উপর। হ্যানিম্যান পাদটিকা 4-এ উনি একটা কথা বলছেন, যে জিনিসটা দেখবেন এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসক এই কাজটা করেন। সেইটা নিয়ে হ্যানিম্যান বলছেন কি, একটি লক্ষণ নির্ভর বিষাদৃশ্য বা উপশমদায়ক চিকিৎসা দূর করতে হবে। অর্থাৎ একটি লক্ষণ নির্ভর যে চিকিৎসা বা উপশমদায়ক চিকিৎসা সেটা করা যাবে না। কেন? কারণ একটি মাত্র পা যেমন সম্পূর্ণ মানুষ না, একটা হাত একটা পা, এই যে একটা বডির যে একটা পার্টস বা একটা যে একটা শরীরের যে একটা অঙ্গ বা প্রত্যঙ্গ, এটাই তো পুরো একটা মানুষ না। তেমনি একটা লক্ষণ সম্পূর্ণ রোগ না, সেটা হচ্ছে লক্ষণের একটা বহিঃপ্রকাশ, মানে রোগের একটা বহিঃপ্রকাশ। এই জন্য একদৈশিক রোগ যখন আমরা দেখি, যেমন ধরুন মাথা ব্যথা বা কোনো টিউমার আসিল, এই টাইপের যে আমরা একদৈশিক রোগ বা আঙ্গিক যে রোগগুলো আমরা দেখি, সেখানে আমরা একটা দুটো লক্ষণ পাই। তার মানে ভিতরে তার মায়াজমেটিক যে আরো লক্ষণগুলো আছে বা অন্যান্য যে লক্ষণ আছে সেগুলো কিন্তু আমরা বহিঃপ্রকাশে পাই না। এই জন্য যারা সেই একটা লক্ষণে যারা ধরেন অ্যাসিড দিয়ে পোড়াই দেয়, কেউ আছে কেটে ফেলে, এরকম যে বিভিন্ন ট্রিটমেন্টগুলি আছে, কেউ আছে বিভিন্ন ধরনের মাদার বা অন্য একদম লো পটেন্সিয়াল ওষুধগুলি লাগায় বা এখানে যে মালিশ করে বা বাহ্যিক যে ব্যবহার করে, সেই সাথে অভ্যন্তরীণ যে একক ওষুধ দেয়,
সেইগুলো কিন্তু করা যাবে না। হ্যানিম্যান 4 নম্বর পদ্ধতিকে স্পষ্ট করে দিয়েছেন, একটি লক্ষ্য নির্ভর বিসাদৃশ্য ও উপশমদায়ক চিকিৎসা দূর করতে হবে। কারণ আপনি যদি তার ওই একটি মাত্র লক্ষ্য নিয়ে তার সেই সাথে তার খাওয়া দাওয়া, পায়খানা, প্রস্রাব, ঘুম, স্বপ্ন, তার যৌন, তার মানসিক সব কিছু যদি আপনি নেন, কাতরতা, ঘাম, সব কিছু যদি আপনি নেন, তাহলে দেখবেন কোথাও না কোথাও তার একটা সিমটম পেয়ে যাবেন। এই যে আরো যে সিমটমগুলি চলে আসলো, তার মানে সেখানে একটা পরিপূর্ণ রোগের একটা প্রকাশ পেলেন, অন্তত 100% না পেলেও কাছাকাছি চলে গেল। এই জন্য অর্গান অফ মেডিসিন একটা কথা আছে, অনেকে দেখবেন বলবে যে আহ, লক্ষণ সমষ্টিতে চিকিৎসা করতে হবে, আবার লক্ষণ সাদৃশ্য চিকিৎসা। এই যে দুটো কথা আছে, একটা হচ্ছে লক্ষণ সমষ্টি, একটা আছে লক্ষণ সাদৃশ্য। অর্গান অফ মেডিসিন আমাদের একটা কথা বলে যে লক্ষণ সাদৃশ্য হলেই হবে না, সেখানে হতে হবে সাদৃশ্য উপযুক্ত ঔষধ। অনেক ক্ষেত্রে এই জন্য দেখবেন যারা বিচক্ষণ বা যারা খুব পর্যবেক্ষণশীল চিকিৎসক, যারা হোমিও মহারথী, তারা কি করে, রোগীকে জিজ্ঞেস করে করে কোথাও একটা ক্লু পেয়ে যায়, সেই ক্লুতে গুরুত্ব দিয়ে তাকে আর দুই একটা সাপোর্টিং লক্ষণই তাকে ওষুধ দিয়ে দেয়, যেটা আমরা অনেকে হয়তো বুঝি না বা চিন্তা করি কি এই ওষুধটা থেকে আসতে পারে না, কিভাবে আসলো। তার মানে কি, এই যে সাদৃশ্য উপযুক্ত একটা কথা, রুগী এখানে রোগীর কন্ডিশন এই দুইটা একটা ফ্যাক্টর, যে রোগ কি অবস্থায় আছে, অর্থাৎ কিনা জীবনী শক্তি কোন লেভেলে আছে, রোগ কোন লেভেলে আছে, সেই সব কিছু বিবেচনা করে অনেক সময় আছে কিছু কিছু লক্ষণের উপর বেশি গুরুত্ব দিতে হয়, ওই লক্ষণকে গুরুত্ব দিয়ে তার সাপোর্টিং আরো কিছু লক্ষণ নিয়ে ওষুধ প্রয়োগ করতে হয়। এই জন্য সাদৃশ্য উপযুক্ত একটা কথা হোমিওপ্যাথিতে বা অর্গান অফ মেডিসিনে ব্যবহার করা হয়। তো তদ্রুপ যারা ধরেন অনেকগুলি বই আছে, যেমন আমি কালকে একটা যে পোস্ট দিলাম, যে নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ঔষধ পরিচয় বই থেকে যে একটা উক্তি দিলাম, যে শুধু মেডিসিন জানলেই হবে না, রোগীকে যে পর্যবেক্ষণ, সে পর্যবেক্ষণ করাও সমধিক প্রয়োজনীয়। তখন রোগীর শুধু লক্ষণ সাদৃশ্য জানলেই হবে না, তাকে পর্যবেক্ষণ করতে হবে। তো ওইখানে কয়েকজন স্যারও বলছেন কি কি বই মেটোরিকে পড়া লাগবে, কিন্তু আমি সেখানে যে কথাটা বললাম, যে প্রত্যেকটা ছাত্র এবং যারা নতুন চিকিৎসক, এটা আমার লাইফ থেকে আমি বলি, এটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, কার থেকে আমার জানাশোনা না, তার যে জিনিসটা উচিত সেটা হচ্ছে আপনার এই অ্যালেন কিনোটস এবং ঔষধ পরিচয়, এই দুইটা বই যদি পড়ে, সে অ্যালেন কিনোট যদি ইংরেজিতে পড়ে অসুবিধা নাই, বাংলাও করতে পারে, আর ঔষধ পরিচয় তো বাংলায় পাওয়া যায়। তো যদি এটা সে পড়ে, তাহলে যে কাজটা হয়, সে মূল ট্র্যাকে থাকে। কারণ ঔষধ পরিচয় যেমন 4 কথা 5 কথা, সেখানে আবার আমি ওইটা দেখলাম যে সম্ভবত 123টি ওষুধ আছে, তো ওইটার টোটাল 4 কথা 3 কথা 2 কথা, একটা মাত্র ওষুধ আছে সম্ভবত ন্যাটটাম কার্ড। হ্যাঁ, ন্যাটটাম কার্ড, যে ওষুধের কোনো মানে এই কথা নাই। আমি এগুলি আমার কাছে এগুলি নোট করা আছে। তো সেদিক থেকে এইটা নিয়ে সে জীবনের শুরুটা করে, হবে কি তাহলে সে ভুল পথে যাবে না, সে ওষুধ নির্বাচন শিখলো। এইটা কিন্তু বলা আমার এই যে 4 নম্বর যে পদ্ধতিটা, একটি লক্ষ্য নির্ভর বিষাদৃশ্য বা উপসংহারক চিকিৎসা দূর করতে হবে, ম্যাক্সিমাম হোমিওপ্যাথিক চিকিৎসকরা এই কাজটাই করেন। জ্বরের জন্য আসছে, জ্বরের একজন রুগী জিজ্ঞেস করে আপনার কি সমস্যা, সে জ্বর বলল, সে জ্বরকে ও জ্বরের উপর ওষুধ লিখে, মাথা ব্যথার উপর ওষুধ লিখে, এরকম মানে যতগুলো সে একটা একটা করে লক্ষণ বলবে ততগুলো ওষুধ দেয়। কেউ আছে আবার এত ধারে না, সে একটা ওষুধ মানে একটা লক্ষণ পেলো, সেই লক্ষণের ওষুধ দিয়ে তাকে পাঠাই দিল। এই জন্য দেখবেন অনেক বই আছে, যে বই আপনার আমি ওই সমস্ত বইয়ের জন্য মূলত এইটা লেখা, যে অব্যর্থ বই পাবেন বা খুব ধনান্তরী টাইপের বই পাবেন, যে চিকিৎসক তার অভিজ্ঞতা থেকে সে কিছু রোগ বা দু একটা লক্ষণ দিয়ে বলছেন যে এই ওষুধেই অব্যর্থ চিকিৎসা। এখন ওনার এটা এক্সপিরিয়েন্স, বাট আর আপনার সেটা এক্সপিরিয়েন্স নাও আসতে পারে, আমার সেটা এক্সপিরিয়েন্সে নাও আসতে পারে, পর্যবেক্ষণ ক্ষমতা সবসময় ডিফারেন্ট ডিফারেন্ট থাকে। এই জন্য হোমিওপ্যাথিতে যে বিষয়টা আছে, অনেকেই দেখবেন বলে যে হোমিওপ্যাথিক চিকিৎসকরা একটা ওষুধে আসতে পারে না, এটা আমি দোষী কিছু দেখি না। কারণ মানুষের যত পর্যবেক্ষণ ক্ষমতা ভিন্ন, ওষুধ আলাদা আসতে পারে। আবার আমাদের যে ওষুধগুলো আছে, সেই ওষুধগুলো কি কাছাকাছি কিন্তু অনেক সিমটম আছে, ফলে ওষুধ কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই একটা বিষয় থাকে। আবার যদি আপনি একটা যদি ওষুধে আসতে যান, তাহলে কি করতে হবে, একদল লোককে একই ফরম্যাটে শিক্ষা দিতে হবে,
ওই ফরম্যাটে যে শিখবে সে শুধু ওই ফরম্যাটেই ওষুধ নির্বাচন করবে। তো ফলে তখন কি হবে, ওই তাদের সবারও একই ওষুধ আসবে। যেটা হতে পারে রেপার্টরি, যদি কেউ এরকম রুব্রিক বা ইয়া করে সেক্ষেত্রে হতে পারে। বাট যেহেতু পর্যবেক্ষণ ক্ষমতা ভিন্ন, সেক্ষেত্রে আলাদা ওষুধ আসতে পারে। তবে বিষয়টা ওইটাই যে সাদৃশ্য উপযুক্ত ওষুধ নির্বাচন হচ্ছে কিনা, এইটা হচ্ছে আমাদের বিবেচ্য বিষয়। এরপর আমরা আসতে পারি অনুচ্ছেদ 16 নম্বর অনুচ্ছেদে যে কথাটা বলা আছে, জীবনী শক্তি সূক্ষ্ম রোগ শক্তি দ্বারা আক্রান্ত না হলে যেমন রোগ সৃষ্টি হয় না, তেমনি সূক্ষ্ম ঔষধ শক্তি ব্যতীত রোগ শক্তিকে ধ্বংস বা আরোগ্য করা যায় না। তাহলে দেখেন আমরা কি প্রয়োগ করব। এই যে আমরা যে ঔষধ যে প্রয়োগ এবং মাত্রা সম্পর্কে আলোচনা করতেছি, তাহলে আমরা কি করবো এখানে। এখানে বলা হচ্ছে জীবনী শক্তি সূক্ষ্ম রোগ শক্তি দ্বারা আক্রান্ত না হলে যেমন রোগ সৃষ্টি হয় না, তেমনি সূক্ষ্ম ঔষধ শক্তি ব্যতীত রোগ শক্তিকে ধ্বংস করা যায় না। তার মানে কি, ওষুধ হতে হবে সূক্ষ্ম। এটা কিন্তু আমাদের কারো কথা না, এটা হচ্ছে অর্গান অফ মেডিসিনের 16 নম্বর অনুচ্ছেদের কথা। এবং এখানে একটা কথা আছে যে দেহের সর্বত্রে থাকা স্নায়ু যে মন্ডলী আছে, সেই স্নায়ু মন্ডলীর সাহায্যে জীবনী শক্তি ঔষধের প্রভাবে ক্রিয়া করে। তাহলে দেখেন এখানে অন্য বা বিসাদৃশ্য পদ্ধতি এবং আমাদের পদ্ধতির মধ্যে ঔষধ সূক্ষ্মতা এবং স্থূলতার পার্থক্যটা কিন্তু এই কারণে। তারা মনে করে কি ওষুধ রক্তের মাধ্যমে কাজ করে। যেমন ধরেন এখানে কি বলা যায় যে ইনসুলিন ইনসুলিন দেয়, বা এই যে স্যালাইন বলেন, বা স্যালাইন যে খাওয়াতে পারে, এটা তো কোনো নির্দিষ্ট ওষুধ না। ইনসুলিন বলেন বা তারা যে সমস্ত ওষুধ দেয়, এই ওষুধটা মূলত রক্তের মাধ্যমে কাজ করে। রক্তের মাধ্যমে বিভিন্ন আপনার তারা যে কাজটা বলে যে সেল বা কোষে কোষে ছড়িয়ে পড়ে। আর আমাদের হোমিওপ্যাথির থিম হচ্ছে কি, আমাদের শরীরের মধ্যে থাকা যে স্নায়ু মণ্ডলী আছে, সেই স্নায়ু মণ্ডলের মধ্যে থেকে জীবনী শক্তিটা পায়। জীবনী শক্তিটাকে জীবনী শক্তি এইটাকে সে কি করে, সে রোগ আরোগ্য করার জন্য তার ক্রিয়া শুরু করে। তাহলে যেহেতু আমাদের কাজ করবে জীবনী শক্তি এবং ওষুধটা কাজ মানে ক্যারি করবে নার্ভ বা স্নায়ু, তাহলে আপনি কি সেখানে স্থূল দিতে পারবেন? কারণ স্নায়ু কি খুব সূক্ষ্ম একটা বিষয় কিন্তু। ফলে সেখানে কিন্তু অবশ্যই ওষুধটা আপনার থাকতে হবে স্থূল ফরম্যাটে, সূক্ষ্ম ফরম্যাটে। তো যদি সেই সূক্ষ্ম ফরম্যাটে আপনি ওষুধটা দিতে পারেন, তাহলে সে স্নায়ু ক্যারি করে তাকে সে জীবন শক্তি পর্যন্ত পৌঁছে দেবে, দেন জীবন শক্তি কাজ করবে। তাহলে আমরা যে ওষুধটা প্রয়োগ করব বা যে মাত্রা নির্ধারণ করব, সেটা অবশ্যই হতে হবে সূক্ষ্ম। এই জন্য 9 নম্বর পদ্ধতিকে অ্যানিমেল একটা কথা বলছেন যে কল্পনার মাধ্যমে রোগ সৃষ্টি হলে কল্পনার মাধ্যমে তা আরোগ্য হতে পারে। কিছু রোগ আছে, যেমন রোগী ভয় পেল, আসলে দেখবেন বাচ্চারা ভয় পায়, ভয় পেয়ে ওইখানে যেতে চায় না, কোনো একটা জায়গায় যেতে চায় না। আপনি তাকে বুঝিয়ে সুঝিয়ে সাহস করে নিতে পারেন, দেখবেন তার ভয়টা তখন কি হয়, কেটে যায়। এরকম। আবার কোনো ব্যক্তি যদি সে ধরেন কোনো একটা বড় কোনো গর্হিত কোনো অন্যায় করছেন, তাহলে কি হয়, সে নিজে নিজে সেটাকে মানে একটা আত্মসমালোচনা বলেন বা একটা আত্মজ্বালা অন্তর্জ্বালা যে জিনিসটা বলা হয়, সে কিন্তু এই জ্বালার জন্য তার খাওয়া দাওয়া ঘুম আস্তে আস্তে আপনার কমে যায় বা বন্ধ হয়ে যায়, এবং সে রোগাক্রান্ত হয়ে যায়। এবং এটা আর একটা প্রমাণ আছে, আরো অনেকগুলি প্রমাণের মধ্যে ধরেন যারা খুব বেশি প্রেশারে কাজ করে, বা যাদের এই করোনার মধ্যে বা অন্য সময় যাদের আর্থিক ক্ষতি আছে, যাদের ইকোনমিক্যাল কোনো প্রবলেম, বা কোম্পানি হয়তো মালিক কোম্পানি বা দোকান বন্ধ হয়ে যাবে অবস্থা উপক্রম হয়, তখন কি হয়, সে দিন দিন আস্তে 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 সে অসুস্থ হয়ে পড়ে, খাওয়া থাকে না, ঘুম থাকে না। তার মানে কি, এই যে যে সে সুস্থ ব্যক্তি এই টেনশন করতে করতে আস্তে আস্তে সে রোগাক্রান্ত হয়ে পড়ে। এখানে কোনো তার জীবনও ছিল, কোনো জীবনও ছিল না। সে এখানে তার মানসিক ভাবে টেনশনে টেনশনে খাওয়া ঘুম সবকিছু বন্ধ হতে হতে, অনিয়ম হতে হতে আস্তে আস্তে সেই প্রভাবটা জীবন শক্তির উপর পড়ে। দেন জীবন শক্তি দুর্বল হয়ে সে এই যে প্রভাব, সে প্রভাবটাকে কাটিয়ে উঠতে পারে না। দেন সে কিছু লক্ষণ তৈরি করে বা সে বাইরে থেকে হেল্প চায়। এই যে জীবন শক্তির যে বিশৃঙ্খলা, জীবন শক্তি যে একটা প্রভাবকে সহ্য করতে না পেরে যে বিশৃঙ্খলিত হয়ে যায়, এইটাই তো রোগ। জীবনী শক্তির এই বিশৃঙ্খলাই রোগ, এবং জীবনী শক্তি শৃঙ্খলায় ফিরলে সেটাই কিন্তু আরোগ্য বা সুস্থতা। তো এই কারণে এই যে কল্পনার মধ্যে যে রোগগুলো হয়, সেটাকে আবার সেই যে মোটিভেশন বা
মেডিটেশন এর মাধ্যমে কিন্তু আস্তে আস্তে আবার তারা আরোগ্য হয়ে যায়, কিন্তু ওষুধের প্রয়োজন হয় না। এর জন্য হোমিওপ্যাথি একমাত্র একটা চিকিৎসা পদ্ধতি যেখানে কিন্তু রোগীকে আপনি ওষুধ ছাড়াও আরোগ্য করতে পারবেন। এবং এর জন্য বলা হয় হ্যানিম্যান উনি মানে দর্শন যে উনি বিশ্বাস করতো, সেক্ষেত্রে জড়বাদ, আধ্যাত্মিকবাদ এই সমস্ত বিষয়টাকে কিন্তু উনি ফিরিয়ে দেন নাই। এই যে আধ্যাত্মিকতা, এই আধ্যাত্মিকতা কিন্তু উনি বিশ্বাস করতেন। এই জন্য উনি একটা কথা বলছিলেন যে, ধন্যবাদ। তো এই যে যে বিষয়টা যে হ্যানিম্যান একটা জায়গায় বলছেন যে কিছু ডিজিজ এগুলো হচ্ছে আসমানি বালা, যেমন ধরেন এই যে কেউ বলে জিন, এটা হয়তো অনেকে ধর্মগতভাবে বিশ্বাস করেন, কিন্তু এটার ট্রিটমেন্ট আছে। কিন্তু কেউ জিনের জিন তাকে আসর দেয় বা এখানে ভূত করে যায় না বলেন না কেন, এই যে একটা শক্তি দ্বারা সে প্রভাবিত হয়, এটা কিন্তু এখানেও একটা ট্রিটমেন্ট আছে, কাউন্সিলিং বা তাকে মোটিভেশন করার পরে তাকে ট্রিটমেন্ট দিয়েও কিন্তু সুস্থ করা যায়। তো সেই ক্ষেত্রে হ্যানিম্যান যে জিনিসটা বলছেন, এই আসমানি বালার ক্ষেত্রে যারা আধ্যাত্মিক বা সেই মোটিভেশন বা মেডিটেশন টাইপের ট্রিটমেন্ট করলে সেখান থেকে আস্তে আস্তে বিষয়টা থেকে বের হয়ে আসতে পারে। তো এই জন্যই এই জায়গাটা বলা হচ্ছে যে কল্পনার মাধ্যমে রোগ সৃষ্টি হলে কল্পনার মাধ্যমে তা আরোগ্য হয়। তার মানে কি, এই যে কল্পনা, সে কল্পনা কিন্তু সূক্ষ্ম, সে কল্পনা কিন্তু সূক্ষ্ম। ফলে এই সূক্ষ্ম কল্পনার জায়গায় যখন সে বিপরীতমুখী আবার কোনো মানে এই কল্পনা তো নেগেটিভ কল্পনা, যে কল্পনা দ্বারা রোগ সৃষ্টি হলো এটা নেগেটিভ। তো এই নেগেটিভ কল্পনাটাকে দূর করে যখন পজিটিভ কল্পনাকে তার মাথার মধ্যে সেট করা হয় বা আস্তে আস্তে যখন অনুপ্রবেশ করে, তখন কি হয়, এই নেগেটিভতা কেটে যায়। নেগেটিভ কেটে গিয়ে তার শরীরের মধ্যে, তার মনের মধ্যে পজিটিভ যে বিষয়টা সেটা চলে আসে। তো যখন সেটা চলে আসে, আস্তে আস্তে রোগী আরোগ্যের দিকে ধাবিত হয়। যেমন ধরুন এই যে কিছু প্রভাব, এই প্রভাবটা কিন্তু যেমন মনেরও আছে, তেমনি কিছু উপাদানেরও আছে। যেমন ব্যাসলেট, অনেকে দেখবেন ব্যাসলেট পরে হাতে, এই যে আবেশ, ব্যাসলেটের মধ্যে থাকে চুম্বক, এই চুম্বকের যে আকর্ষণ, এই চুম্বকের যে একটা মানে আকর্ষণ, সে খুব পছন্দ তার। এই জন্য যে অনেক মেডিসিন পাবেন যে বাচ্চারা চুমুক নিয়ে খেলা করে বা আলপিন নিয়ে খেলা করে, এই ওষুধগুলো কিন্তু এদের জন্য প্রযোজ্য যারা এই ব্যাসলেটটা কিনে। এখানে যদি আপনি রেপার্টরি দেখেন, কয়েকটা মেডিসিন পাবেন, তার মধ্যে সাইলেশিয়া এবং ফসফরাস হচ্ছে অন্যতম মেডিসিন, যারা এই চুম্বকীয় আবেশ বা আকর্ষণটাকে পছন্দ করে। এই যে ব্যাসলেট যেটাকে বিক্রি করে, এইটা তাহলে কারা কিনে? তারা কিনে যারা এই চুম্বকীয় আবেশটাকে পছন্দ করে বা এর দ্বারা আকর্ষিত হয়। তার মানে কি, এই উপাদানের বা এই খনিজের একটা প্রভাব তাকে আকর্ষণ করে। তাহলে সেক্ষেত্রে আবার আমরা যে কাজটা করতে পারি, এটাও কিন্তু একটা সাইন বা সিমটম যা বলেন আমরা কিন্তু নিতে পারি। ফলে দেখবেন এই সমস্ত পেশেন্টরা সাইলেসি বা ফসফরাস এই টাইপের মেডিসিনের মধ্যে কিন্তু তারা চলে আসে। ফলে এই যে ব্যাসলেটটা উনি কিনলো এবং যে পড়লো, এখানে কিন্তু আমরা জিনিসটা পেয়ে যাই। আবার ধরেন যারা প্যান্ট ছিঁড়ে পরে, তারা কি, তারা হচ্ছে আবার শরীর মায়া জমে, ফলে সেই সালফার বা এই টাইপের কোনো মেডিসিন তাদের জন্য চলে আসে। এই যে যে আকাঙ্ক্ষা, এই যে যে আবেশ, তার যে পরিবেশের মধ্যে থাকা, এইটা কিন্তু একটা বড় প্রভাব পড়ে মনের মধ্যে। এবং সেটা যদি নেগেটিভ হয়, তাহলে আস্তে আস্তে মানে ডিজিজের দিকে যাবে। যদি পজিটিভ হয়, তাহলে আস্তে আস্তে সে সুস্থতা বা স্বাভাবিক জীবনযাপনের দিকে চলে যাবে। তো এই জন্য কল্পনার মাধ্যমে যেরকম রোগ সৃষ্টি হয়, আবার কল্পনার মাধ্যমে আবার সেই রোগটা আরোগ্য হতে পারে। তার মানে কি, উইদাউট মেডিসিন তারা সেখানে কাজ করলো কি, সূক্ষ্মতা এবং অদৃশ্য শক্তি। এই জন্যই আমরা বারবার বলি যারা নতুন ডাক্তার বা যারা নতুন যারা স্টুডেন্ট, যে আপনারা সবসময় একটা কাজ করবেন, এই যে ঔষধের যে সূক্ষ্মতা বা মাত্রার যে সূক্ষ্মতা, এই জায়গাটাকে আপনারা সবসময় গুরুত্ব দিবেন। এবং যদি আপনাদের রুগী লিপি যদি ঠিক থাকে, সঠিক থাকে, তাহলে অবশ্যই দেখবেন রুগী আরোগ্য হবে। আমার বিগত কয়েকদিন আগে আপনার রাজশাহী থেকে এক লোক আসছিল, উনি জয়েন করার কথা, প্রোগ্রাম ওনাকে আমি নাম্বার দিয়ে দিলাম, উনি অনেক প্রবীণ ডাক্তার। তো উনি ওনার আমার চেম্বারের কাছাকাছি ওনার ছেলের বাসা, আসার পরে আমার চেম্বারে আসলো, আমি ওনাকে কিছু এরকম টিপস দিয়ে দিলাম চিকিৎসা করার জন্য। তো পরবর্তীতে যে কাজটা হলো, উনি যে জিনিসটা বলে উপকৃত হয়েছে। এবং 2-3 দিন আগে আবার আসলো, আসার পরে আমার চেম্বার আসার পর আমার যে টেস্টিংটা আমি করি,
সেটি ওনাকে একদম যতটুকু পারি প্রথম থেকে ওনাকে বললাম যে এখানে আপনি নাম নিবেন, বয়স নিবেন, কন্ট্যাক্ট নাম্বার নিবেন, ধর্ম নিবেন, তারপরে তার লিঙ্গ নিবেন বা তারপরে তার এই যে মোবাইল নাম্বার এগুলি সব, তার রং, তারপরে শারীরিক গঠন, এই সমস্ত বিষয়গুলি ওনাকে, এবং পরবর্তীতে বর্তমান লক্ষণ বা জন্মের ইতিহাস, জন্ম জন্মের পূর্বে যে আহ, আহ, জন্মের পূর্বে অর্থাৎ কিনা মায়ের গর্ভাবস্থায় মায়ের কি সমস্যা ছিল এটা নেবেন, শৈশব অবস্থায় তার যে হাঁটা চলা খাওয়া স্বাভাবিক ছিল কিনা এগুলো নেবেন। এগুলো অনেক বংশগত এবং অতীত রোগ, কোন বয়সে কি রোগ ছিল, তার ট্রিটমেন্টটা কিভাবে হয়েছে, এই বিষয়গুলো নেবেন। তো এই বিষয়গুলো আমি ওনাকে যখন বুঝালাম উনি খুব খুব প্লিজড, এবং উনি একটা কপি নিয়ে গেছেন, আমি টেস্টিং একটা কপি ওনাকে দিয়ে দিচ্ছি। তো ফলে এই যে যে বিষয়টা, এবং ওনাকে আমি বলে দিচ্ছি প্রত্যেকটা পার্ট দেখেন আপনি কিভাবে ওইখানে সিমটম নেবেন এবং কিভাবে এখানে ওষুধটা নির্ধারণ করবেন। তো এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার সেই সূক্ষ্ম ওষুধ দিতে কিন্তু মানে সমস্যা হবে না। তো উনি যেখানে আগে স্থূল ওষুধ দিতেন এবং একাধিক ওষুধ দিতেন, সেখানে উনি কিন্তু সে এখন সূক্ষ্মের দিকে চলে আসছেন। এবং উনি বলছেন যে এতে না আরো রোগী অনেক বেশি ভালো হয়, এবং আমাকে এখন কম টাকা ইনভেস্ট করতে হয়, কম মেডিসিন রাখতে হয়, কম মেডিসিনে আমি এখন ভালো ইনকাম করতে পারি। আগে 50 টাকা করে নিতাম, তখন আমার প্রচুর রুগী দেখা লাগতো। এখন আমি অন্তত 400-500 টাকা নেই বা 300 টাকা নেই, যারা না দিতে পারে তাদের কাছ থেকে আমি টাকা নিও না। তাতে আমার রুগী যা হয় আমি আগের থেকে কম ইনকাম করি না, বরং বেশি ইনকাম করি। তার মানে কি, এই যে সূক্ষ্মতা, এই যে আপনার যে একক ঔষধ বা ক্ষুদ্র মাত্রা, বা এই যে ঔষধের যে প্রয়োগ কৌশলগুলা, এইগুলো যদি রপ্ত করা যায়, এগুলোই কিন্তু প্রকৃত হোমিওপ্যাথি, এইগুলোই কিন্তু প্রয়োজন, এবং এইগুলোই কিন্তু চিকিৎসা। তো আপনারা নতুন ডাক্তার যারা আছেন তাদেরকে বারবার আমরা উদ্বুদ্ধ করার জন্য কিন্তু এই প্রোগ্রামগুলি বা এই বিষয়গুলি টপিকগুলো নিয়ে বারবার আলোচনা করি, যে আপনারা এটাকে বুঝুন, যদি প্রশ্ন থাকে প্রশ্ন করুন, এবং আপনারা চেষ্টা করুন যারা ছাত্র আছে তারা, যারা সিনিয়র চিকিৎসক যারা সঠিকভাবে চিকিৎসা করে তাদের কাছে গেলে শিখে নেবেন। আবার যারা আহ, নতুন চিকিৎসক তারা আপনারা চেম্বারে এটাকে অ্যাপ্লাই করে দেখবেন। এই জন্য কিন্তু বারবার এই প্রোগ্রামগুলো করা। যাই হোক, আমরা এবার আসবো পাদটিকের 13। পাদটিকের 13-তে হ্যানিম্যান কি বলছেন, বিষাদৃশ্য চিকিৎসায় রোগের লক্ষণ না খুঁজে রোগের উপাদান খোঁজা হয়, যে কথাটা আমি বলছিলাম। তারা বিষাদৃশ্য যে চিকিৎসা আছে, সাদৃশ্য হচ্ছে একমাত্র হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি বাদ দিয়ে যে বিষাদৃশ্য চিকিৎসা আছে, সেই বিষাদৃশ্য চিকিৎসায় রোগের লক্ষণ না খুঁজে রোগের উপাদান খোঁজা হয়, যে সেখানে কোন জীবাণু। কিন্তু আমার কথা হচ্ছে, কারো বডিতে যখন একটা ফোড়া হলো, সেই ফোড়াটা কি শুরুতেই কি কোনো জীবাণু ছিল? সেখানে একটা সেল যে নষ্ট হলো, সেখানে আঘাত লাগলো বা কোনো কারণে একটা সেল সে নষ্ট হলো, সেই সেলটা যখন দূষিত হলো বা পুজ হলো, দেন সেখানে একটা আপনার জীবাণু তৈরি হলো, বা সেখানে প্রয়োজনে সেখানে জীবাণু বা ইনফেকশন হলো। দেন এখানে তার এখানে বড় একটা ফোড়া বা বড় আকার ধারণ করলো। তখন গিয়ে সে বলবে যে না, ভিতরে পুজ আছে বা ভিতরে জীবাণু আছে। বা এই জিনিসটা বললাম যে এখন যদি কারো কল্পনার মাধ্যমে তার যদি মানসিক কষ্টে একজন মানুষের ছেঁকা খেলো, ছেঁকা খাওয়ার পরে আপনারা দেখবেন এ আলী যে বই লিখছেন রুগী পর্যবেক্ষণ, সেখানে ন্যাট্টামিউর ওষুধের ক্ষেত্রে দেখবেন বলা আছে, এক রুগী সে ওই ছেলেটা ছেঁকা খেলো, ছেঁকা খাওয়ার পরে তার মাথা ব্যথা, এবং বেশ কিছুদিন মাথা ব্যথার পরে তাকে যখন এক্স রে করা হলো, এবং করার পর দেখলো যে তার তখন মাথার মধ্যে টিউমার। উনি কি করলেন, রুগী ম্যানেজমেন্ট করলেন, তাকে আশ্বস্ত করলেন যে তুমি সুস্থ হও, ওই মেয়ের সাথে তোমাকে বিয়ে দেবো, এবং তার গার্ডিয়ানদের সামনে তাকে কথা বলে যখন আশ্বস্ত করলেন, সে রুগীটা বা আস্তে তার স্যাটিসফ্যাকশন হলো। দেন তাকে এরপরে সে ট্রিটমেন্ট করতে করতে সে রুগীটা ভালো হয়ে গেল। তো ওই মেয়ের তো অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। পরবর্তীতে যখন এই রুগীটা যখন আর বিয়ে করে অন্য জায়গায়, সেই এ আলী স্যারকে তখন দাওয়াত দেয়, এবং সে দাওয়াতও খেলো। তার মানে কি, এখানে তার সেই রোগটা তৈরি হয়েছে কি, সে মানসিক কষ্টে মানসিক যন্ত্রণায় সে পাগলের মতো হয়ে গেছিল, এবং সর্বশেষ তার মাথার মধ্যে টিউমার গ্রোথ হলো। তার মানে কি, এখানে কি ছিল, তার মানসিক প্রভাব, মানসিক আঘাত। এই জন্য আপনারা একটা বিষয় দেখবেন, আহ, যারা আপনারা যারা রুগী দেখেন, যে যারা যে সমস্ত মহিলারা জরায়ুতে বা ওভারিতে টিউমার নিয়ে আসে, এই যে সফট অর্গান ওভারি বা জরায়ু, তাদের অনেক ক্ষেত্রেই দেখবেন যে তাদের সংসারে অশান্তি আছে, তাদের সংসার অশান্তি আছে, হোক স্বামী দিয়ে, হোক শ্বশুর শাশুড়ি দিয়ে। আপনারা যদি যখন ট্রিটমেন্ট করবেন,
যখন আপনারা আহ, মানে ট্রিটমেন্ট করবেন, যখন আপনি এই পজিশনটা পেয়ে গেলেন, আপনি এই পজিশন দেখবেন তার মধ্যে সেই ন্যাট্রামিউর আসতে পারে, তার মধ্যে ইগনেশিয়া আসতে পারে, তার মধ্যে স্টাফিসেগলি আসতে পারে, এরকম বিভিন্ন ঔষধ তার মধ্যে আসতে পারে। তো ফলে আমি যে কয়েকটা ওষুধ দিলাম এটাই যে মানে বললাম এটাই আসবে বিষয়টা তা না, আমি জাস্ট আপনাদের ক্লু দিলাম যে আপনারা তার যদি হিস্ট্রি নেন, এই যে পাস হিস্ট্রি যে জিনিসটা আমরা নেই, যে আপনি কোন বয়সে আপনার কি হলো, বা আপনার মেন্টাল স্টেজটা, এই যে আজকে যে আপনি এত রুগ্ন, বা আপনি যে এখন যে খুব অল্প থেকে কান্না করেন, চোখ দিয়ে পানি পড়ে, আপনার প্রিভিয়াস ইতিহাসটা একটু বলেন। কেউ হয়তো বলতে পারে যে তার স্বামী বিদেশ, তার স্বামী বিদেশ প্রায় 5-10 বছর সে দেশে আসতেছে না। তো এই যে যে তার সাথে কথা হয়, স্বামীর সাথে কথা হয়, সেখানে স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন ধরনের কথা হতে পারে, সেখানে সেক্সুয়াল থেকে শুরু করে বিভিন্ন কথা হতে পারে। ফলে এই যে যে মানসিক যে একটা আবেগ, মানসিক যে একটা আকাঙ্ক্ষা, বা মানসিক যে একটা কষ্ট চেপে রাখা, এইটার বহিঃপ্রকাশ কিন্তু টিউমার হতে পারে। যেমন এয়ালি স্যার তার পর্যবেক্ষণ বইতে জিনিসটা লিখলেন, এটা হতে পারে। এবং মেয়েদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনারা এই জিনিসটা পাবেন। আপনারা আহ আপনারা অনেক ক্ষেত্রে এটা পাবেন, এবং আপনারা রুগী লিপি করার সময় এটা খুব গুরুত্ব দিবেন। হোক পুরুষ, হোক মহিলা, হোক বিবাহিত, হোক অবিবাহিত, তাদের মানসিক কি কি ট্র্যাজেডি আছে, এই ট্র্যাজেডি থেকে বের করে নিয়ে আসতে পারলে দেখবেন রুগী কিন্তু অনেক ক্ষেত্রে ভালো হয়ে যাবে। এবং এই জন্যই যেমন আইবিএস রোগ, এই আইবিএসটা কিন্তু আহ, মানে ফ্যামিলিগত এবং একটা এই মানসিক টাইপের কিন্তু একটা সমস্যা। একটা পর্যায়ে রুগী আপনার পাগল হয়ে যেতে পারে, মানসিক অ্যাবনর্মালিটির মধ্যে চলে যেতে পারে। কিন্তু সেখানে শুধু মেডিসিন দিলে হয় না, তাকে সেই মেডিটেশন বলেন, কাউন্সিলিং বলেন, তাকে সে জায়গায় ফেরত আসার জন্য তাকে নিজেকেই মানে তাকে শক্তিশালী করতে হবে, তাকে নিজেকেই তাকে বুঝাতে হবে। তখন গিয়ে সে অনিয়ম থেকে দূরে চলে আসবে, এবং সে আস্তে আস্তে সুস্থতার মধ্যে চলে আসবে, এবং আপনার মেডিসিন তখন তখন হেল্প করবে। কারণ শুধুমাত্র মেডিসিন কখনোই আরোগ্য করতে পারবে না যদি আপনি মানসিকভাবে তাকে একটা স্যাটিসফ্যাকশন না দেন, বা মানসিকভাবে যদি তাকে সাপোর্ট না দেন, এবং সে কিভাবে রোগ থেকে নিজে নিজে সরে আসতে পারে, সেই ধরনের খাবার দাবার, তার যে পরিবেশ, তার যে মানসিক যে রিল্যাক্স, এবং আরো টিকা লাগাটাই কিন্তু বলা হচ্ছে যে বিষাদোষ চিকিৎসায় রোগের লক্ষণ না রোগের লক্ষণ না খুঁজে কি করা হয়, রোগের উপাদান খুঁজে। তাহলে রোগের যদি উপাদান খুঁজেন, এই মহিলার এই জন্য কি করে, জরায়ুতে টিউমার হলে জরায়ু কেটে ফেলো, ওভারিতে হলে ওভারি কেটে ফেলো, মানে যেখানে টিউমার হয় টিউমার কেটে ফেলো, মাথায় যদি টিউমার হয় মাথা অপারেশন করে টিউমারটা কেটে ফেলো, যেখানে লক্ষ লক্ষ টাকার একটা বাজেট। এই জন্য হয়তো আমাদের হোমিওপ্যাথিদের উপর অনেকের আবার আক্রোশ, যারা অল্প টাকায় চিকিৎসা করে, অনেক জটিল জটিল রোগী তারা ভালো করে, ফলে অনেকের এখানে একটা আক্রোশ থাকে, থাকাটাই স্বাভাবিক। তো যাই হোক, তো এই জায়গাগুলো আমাদের কিন্তু আহ, চিন্তা করতে হবে, বা অর্গান অফ মেডিসিন যে কথাগুলি বলছে সেটা আমাদের আহ, প্রমাণ করতে হবে। আমি কিন্তু আপনাদের বলি না অন্ধের মতো আপনারা বিশ্বাস করেন। এই জন্য আমি ফেসবুকে যে একটা গ্রুপ করছি, যে অর্গানন বেসড হোমিওপ্যাথিক সোসাইটি। এটার মূল লক্ষ্য হচ্ছে কি, অর্গানন ভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা, হোমিওপ্যাথিক শিক্ষা, চিকিৎসা এবং প্রচার। তার মানে কি, আপনাকে যাই করেন তার ভিত্তি থাকতে হবে অর্গানন। মানে অর্গানন যা বলছে আপনাকে একটু যে সব করতে হবে আমি তা বলি না, আমি বলি আপনি ভিত্তিটা রাখতে হবে আপনাকে অর্গানন। এবং এইখানে যে কথাগুলি বলা হচ্ছে, বা হেনিম্যান যে বলছে, আপনি যদি এইটা যদি প্রুভ করেন, এবং প্রুভ করে যদি দেখেন যে না এইটা সঠিক, এবং হেনিম্যান যে কাজটা করছেন, যে কথাটা বলছেন, এইটা এভাবে রোগী আরোগ্য হয়, এবং সহজে রোগী আরোগ্য হয়, জটিল জটিল কেস আরোগ্য হয়, তাহলে এভাবে করতে অসুবিধা কোথায়? তাতে আপনার ব্রেন খরচ করতে হবে, ব্রেনকে কাজ লাগাবেন, এবং ঔষধকে আপনি সূক্ষ্ম মাত্রায় কাজে লাগাবেন। এখানে অনেক ঔষধ কাজে লাগানোর দরকার নাই, এখানে অপচিকিৎসা করার কোনো দরকার নাই। যাই হোক, এই যে একটা বিষয়, এরপরে আমরা চলে আসতে পারি 52 নম্বর অনুচ্ছেদ। 52 নম্বর অনুচ্ছেদ এনিম্যান বলছেন কি, হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে কখনো সাদৃশ্য, কখনো বিসাদৃশ্য এই ধরনের চিকিৎসা করা অপরাধ। এখন দেখেন, যারা হোমিওপ্যাথিক চিকিৎসক হয়েছেন, যারা শপথনামায় স্বাক্ষর দিয়েছেন, সেটা কিন্তু আমরা বলছি হোমিওপ্যাথিক চিকিৎসা করবো। তাহলে হেনিম্যান কি বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে কখনো সাদৃশ্য, আপনি আংশিক সাদৃশ্য হোক,
ফুল সাদৃশ্য হোক, আপনি হয়তো সাদৃশ্য একটা পটেন্সি ব্যবহার করলেন, সেই সাথে যদি তাকে বিসাদৃশ্য কোনো ওষুধ দেন, হোক বায়োকেমিক বা অন্য অন্য যে কোনো ওষুধই দেন, তাহলে সেটা কি হবে? অপরাধ। এবং হ্যানিম্যান নিজেই বলে গেছেন যা এবং তিনি কি বলছেন, যা সাদৃশ্য বা হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অপরাধ। শুধু যে অপরাধ তা না, তা হবে কি সাদৃশ্য বা হোমিওপ্যাথি হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অপরাধ। তার মানে কি, আপনি হোমিওপ্যাথির কথা বলে, হোমিওপ্যাথি চিকিৎসার কথা বলে আপনি করলেন অপচিকিৎসা, তাহলে হোমিওপ্যাথি যে চিকিৎসা করে আপনি কি করলেন? বিশ্বাসঘাতকতা করলেন। তাহলে এখনকার দিনে যারা চিকিৎসা করে, কত পার্সেন্ট মানুষ বিশ্বাস রাখে এবং কত পার্সেন্ট মানুষ বিশ্বাসঘাতকতা করে, আপনারা এটা ভালো করে জানেন। তাহলে আপনারা যারা নবীন চিকিৎসক আছেন, আপনারা যারা ছাত্র আছেন, যদিও অনেক সিনিয়র চিকিৎসকও আছেন যারা এর মধ্যে পড়েন, তারাও কিন্তু এই বিশ্বাসঘাতকতা করছেন, যারা এইটাকে সাপোর্ট দিচ্ছেন, এটা করছেন। এটা করা যাবে না, কারণ হ্যানিম্যান আমাদের রাস্তা দিয়ে গেছেন, আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন, প্রত্যেকটা অনুচ্ছেদে বুঝিয়ে দিয়ে গেছেন। তো এই জায়গাটাকে আমরা জাস্ট প্রমাণ করে দেখি যে ওনার কথা সত্যি আছে কিনা। যদি সত্যি হয়, আমাদের অ্যাপ্লাই করতে তো দোষের কিছু না। এবং অনেকেই দেখবেন যারা মুখে এক কথা বলে, তারা কাজে আর এক কাজ করে। অনেক বড় বড় প্রোগ্রামে যায়, এই অনলাইনে বলেন, অফলাইনে বলেন, বিভিন্ন সভা সেমিনারে গিয়ে তারা দিব্যি অনেক ন্যায় নীতির কথা বলেন, কিন্তু তারা চেম্বারে করেন উল্টা। এদের থেকে একটু সাবধান থাকতে হবে। তো ফলে এই যে বিষয়টা, যে আমরা হোমিওপ্যাথিক শপথ নিচ্ছি, হোমিওপ্যাথিক চিকিৎসা করব, আমরা যেন কেউ হোমিওপ্যাথির সাথে বিশ্বাসঘাতকতা না করি, এটা হচ্ছে একটা বিষয়। এরপর আমরা আসবো পদ্ধতিকা 62। হ্যানিম্যান কি বলছেন দেখেন, মিশ্র ঔষধ প্রয়োগে মারাত্মক ক্ষতি হয়। এবং উনি এরপরে কথাটা বলছেন, বিভিন্ন ঔষধ মিশ্রণ করে বৃহৎ মাত্রায় পুনঃপ্রয়োগ হচ্ছে আরো বেশি ক্ষতিকর। তাহলে এই যে মিশ্র ঔষধ, এই মিশ্র ঔষধ প্রয়োগে যে মারাত্মক ক্ষতি হয়, তাহলে দেখেন অনেক বই আপনারা বাজারে পাবেন যারা কি করছে, বিভিন্ন লো পটেন্সি মেডিসিন কয়েকটা একসাথে মিশ্রিত করে তারা চিকিৎসার কথা বলছেন। যেমন লো পটেন্সি 2টা ওষুধ, 5টা ওষুধ, 7টা ওষুধে মিশিয়ে মিশিয়ে তারা ই করে। আবার অনেক চিকিৎসক কি করেন, তারা আবার মিশ্র প্রয়োগ করেন। এই মিশ্রটা কারা করতো? আমাদের ছোটবেলায় দেখতাম যারা গ্রামের যারা চিকিৎসক ছিলেন, মানে বিষাদৃশ্য যারা চিকিৎসা করতেন, অ্যালোপ্যাথি চিকিৎসা করতেন, তারা রোগীদের একটা মিক্সচার দিতেন। তারা অন্য ওষুধ আর ট্যাবলেট ক্যাপসুলের সাথে একটা মিক্সচার দিতেন। ওই মিক্সচারটা কিন্তু সবাই খুব শ্রদ্ধা করে খেত, যে মিক্সচারটা খেলে ভালো কাজ হয়। ওটার মধ্যে অনেক কিছু থাকতো, পুষ্টি টুষ্টি অনেক কিছু বিষয়, ভিটামিনের বিষয় কাজ করতো। ফলে এই যে যে মিক্সচার তারা দিত। এবং আমাদের ক্ষেত্রে অনেক হোমিও ডাক্তার সেই মিশ্রটা কিন্তু এখন দেয়, একাধিক ওষুধ মিশ্র করে দেয়, আবার অনেকগুলো ওষুধ দিয়ে দেয়, 5টা 7টা 8টা বেশি। এবং ভালো ভালো লোক আমি দেখছি যারা আপনার ইউটিউব চ্যানেলে পর্যন্ত লেকচার দেয় এই হোমিওপ্যাথি নিয়ে। তাদের 2-1জনের আমি প্রেসক্রিপশন পেলাম, যাদের 5টা 7টা 10টা ওষুধ, 12টা 15টা ওষুধও তারা লেখেন। তাহলে তারা বলতেছেন এক কথা, কাজে করতেছেন এক কথা। এবং শুধু আমাদের মানে হোমিওপ্যাথিতে অনেক পতিত যশা চিকিৎসক যারা অনেক নাম কাম করছেন, গাড়ির বাড়ির মালিক, তারাও কিন্তু এরকম কাজ করেন। ফলে এই যে মিশ্র চিকিৎসা, হ্যানিম্যান কি বলছে, এটা কিন্তু ক্ষতিকর। কারণ কি, এই ক্ষতিকর পিছনে 2টা কারণ। একটা হচ্ছে, ঔষধ যখন প্রুভিং করা হয়েছিল, তখন সিঙ্গেল ঔষধ, একটা মাত্র ঔষধ রুগী দেখে মানে সুস্থ দেখে প্রুভ করা হয়েছিল। তাহলে এই যে যে সুস্থ দেখে প্রুভ করা হয়েছিল একটা ঔষধ, এবং সে কি ধরনের লক্ষণ তৈরি করছে সেটা আমরা জানি, সেটা হচ্ছে ম্যাথমেটিকে বর্ণনা করা আছে। তাহলে 2-3টে ওষুধ একসাথে দিলে কি লক্ষণ তৈরি হবে বা হয়, সেটা কিন্তু আমরা কেউ জানি না। এক, আবার যখন এই 5-7টা 8টা 10টা মানে ঘুম আসে না একটা ওষুধ, তার খাওয়ার রুচি নাই একটা ওষুধ, তার আপনার মাথা ব্যথা একটা ওষুধ, এরকম ভাবে বিভিন্ন ওষুধ যখন তাকে দেওয়া হয়, এই মিশ্রিত ওষুধগুলো তার বডিতে গিয়ে যদি ধরেন রোগ উপশমের দিকে যায়, কোন ওষুধটা উপশম করলো এটা কিন্তু আমরা জানলাম না।
বা কোনটা রোগীর লক্ষণগুলো দূর করতেছে সেটা আমরা জানলাম না। ফলে আপনি কাকে বন্ধ করবেন আর কাকে চালিয়ে যাবেন, ফলে হয় কি ওই ওষুধগুলো কিন্তু চালাতে হয়। তবে আমার ব্যক্তিগত ভাবে আমি আমি যখন আমি সবসময় যেটা বলি, আমি যখন প্রথম সেই এক ডাক্তার সাথে যখন প্র্যাকটিস করতাম, উনি খুব বেশি মিশ্রিত করতো না, উনি ম্যাক্সিমাম করতো সকালে একটা রাতে একটা, আর এর মধ্যে মধ্যে হয়তো দুপুরে একটা দিত, মানে দুইটা তিনটা বেশি দিত না। উনি যে কাজটা করতো সেটা সকালে একটা দিত, বিকেলে একটা দিত। উনি ধারণা করতো যে এই ওষুধটা কাজ করছে। উনি অনেক সময় কি করতো ওষুধটাকে পাওয়ার বাড়াই দিত অথবা দুইটা দিয়ে দিত। আবার যদি মনে করতো যে এই ওষুধটা কাজ করে নাই, ওইটাকে চেঞ্জ করে আরেকটা ওষুধ দিত। মানে এভাবে একটা ধারণার মধ্যে সে ট্রিটমেন্ট করতো এবং সেটা চালিয়ে যেত বছর বছর, এভাবে ট্রিটমেন্ট চলতে থাকতো। এই যে তো ঔষধ আর ঘুমের ঔষধ আর জোলা ওষুধ পর্যন্ত সীমাবদ্ধ নয়, এখন তো অনেক ওষুধের মধ্যে মানুষ চলে যাচ্ছে। এই জন্য দেখবেন যার জ্ঞানের গভীরতা বেশি সেখানে তার হোমিওপ্যাথিক ডাক্তারের সে তত সফল। বিষয়টা হচ্ছে যে ইরাকর্তন বা হরমোন যে জুলা যে ওষুধটা ব্যবহার করা হয়, এই ব্যবহারটা কিন্তু মানে খুব মারাত্মক টাইপের ক্ষতি করে। এবং যেহেতু আমরা বিভিন্ন সময়ও একাধিক ওষুধ প্রয়োগ করা হয় নাই, আবারও চিকিৎসাকালে কোন ওষুধ কাজ করলো কোনটা করলো না, এইটা একটা ফ্যাক্টর। দ্বিতীয় কথা হলো, যেহেতু আমরা একটা ওষুধ প্রুভিং করছি বা হ্যানিম্যান বা পরবর্তী যারা প্রুভিং করে আমাদেরকে দিয়ে গেছেন সিঙ্গেল মেডিসিন প্রুভ করে, একাধিক ওষুধ যদি দেওয়া হয় তাহলে ওষুধটা কি করে, লক্ষণ ধরেন আপনি একটা ওষুধ তাতে শেষ হলো, এক ওষুধ 100%-এর মধ্যে 70% সাদৃশ্য হলো, ওষুধটা 70% কাজ করবে। তাহলে এই যে যে বাকি যে 30% যে সাদৃশ্য হলো না সেই লক্ষণগুলো তৈরি করবেন। আবার আরেকটা ওষুধ সে কি করলো, ধরেন এই 30-এর মধ্যে 20% তার হলো, মানে সাদৃশ্য হলো, বাকি 80% সাদৃশ্য হলো না। তাহলে ওষুধটা কি করবে, 80% রোগ সৃষ্টি করবে। তাহলে এই যে যে মিশ্র ওষুধগুলো রোগীর মধ্যে যে নতুন যে লক্ষণগুলো সৃষ্টি করলো, যে প্রবীণ লক্ষণ সৃষ্টি করলো, এইটার জন্য কিন্তু সে নতুন নতুন রোগে আক্রান্ত হবে। এবং আমার সেই প্রিভিয়াস যখন আমি তার সাথে প্র্যাকটিস করতাম, তখন দেখতাম যে আজকে এই রোগ, তারপরে ওই রোগ, পরে ওই রোগ। যখন তারা পালসের জন্য যেত, যত বড় পালসেই হোক, যত বড় জ্বালা পোড়া হোক, একদম ওষুধ দিত, এক সপ্তাহ খেলে জ্বালা পোড়া ঠান্ডা, রক্ত পড়া বন্ধ, বাস, রুগী ভালো। 2 মাস 1 মাস ভালো আছে, আবার দূরে আসতো ডাক্তার সাহেব, আবার তো রক্ত দেওয়া শুরু করছে, আবার ওষুধ দিত, আবার একই ঘটনা। এই যে যে বিষয়গুলো আছে, এবং এরপরে তার অন্যান্য রোগগুলো চলে আসতো। তার মানে কি, এখানে প্রুভিং লক্ষণ হয়েছে বিষয়। আর একটা বিষয় দেখবেন, অনেকেই যে কাজটা করে, তারা কি করে, ক্লিনিক্যাল ঔষধটা এখন অনেকেই ব্যবহার করে। ক্লিনিক্যাল যে ঔষধগুলো আছে সেই ওষুধগুলো কিন্তু পরীক্ষিত না। এটা কি, রোগের উপর ট্রায়াল করার মতো ঔষধ। যেমন এখন আপনার সেই করোনা ভাইরাস থেকে কতটুকু লালা নিয়ে বা জিহ্বা থেকে একটু সোয়াব নিয়ে সেটাকে তারা প্রুভিং করে ধরেন ওষুধ তৈরি করলো। কারণ এখানে জীবাণু এই থেকে সূক্ষ্ম ফর্মেটে গিয়ে যখন দিল, তখন কি হয়, ধরেন এখানে ভালো রেজাল্ট পাওয়া যায় বা পরে রোগী আরোগ্য হয়। এখন এই জিনিসটা যদি এরকম শ্বাসকষ্টের রোগী বা পরবর্তীতে কোনো ঠান্ডা রোগীকে যদি কমনলি ব্যবহার করা হয়, তাহলে কি হবে, যেহেতু এটা তো পরীক্ষিত না, এটা যখন আপনাকে তার বডিতে দেওয়া হবে, তখন কি হবে, প্রুভিং লক্ষণ তৈরি হবে। সে সাময়িক উপশম হলেও অনেক প্রুভিং লক্ষণ পরবর্তীতে দেখা যাবে। তার মানে কি, এজন্য হ্যানিম্যান এই কথাগুলো কিন্তু আমাদের বারবার বলে গেছে মিশ্র ওষুধ দেওয়ার বিষয়ে। এই যে ওষুধ, যে একক ওষুধ দিতে হবে, সূক্ষ্ম মাত্রায় দিতে হবে, এবং সর্বাধিক সাদৃশ্য ঔষধের ক্ষেত্রে হইলেও এখানে সাদৃশ্য উপযুক্ত ওষুধের একটা বিষয় আছে। এই সমস্ত বিষয় কিন্তু বিবেচনায় আমাদের ওষুধ নির্বাচন করতে হবে। এরপরে 60 নম্বর অনুচ্ছেদে যদি আমরা যাই, তাহলে উপশমদায়ক ঔষধের মাত্রা বৃদ্ধি করলে তা আরো বেশি ক্ষতিকর। তাহলে যারা এই উপশমদায়ক চিকিৎসা দেন, যারা একাধিক মেডিসিন যারা ব্যবহার করেন, তারা যদি ঔষধের মাত্রা বেশি করে দেন, যেমন অনেকে দেখবেন 1 এম 10 এম, 2 ফোঁটা, 3 ফোঁটা, 5 ফোঁটা করে দিয়ে দেন, 10 ফোঁটা করে দেন, যে প্রত্যেকবার 10 ফোঁটা খাবেন, আবার 2 বেলা 3 বেলাও দেন। তাহলে সাময়িকভাবে যেহেতু জীবন শক্তি আক্রান্ত, বিধ্বস্ত সে, সেখানে গিয়ে যখন ওষুধের মাত্রা যখন তারপর আরো প্রেশার দিবে, শক্তিশালী ওষুধ যখন আরো বেশি প্রেশার দিবে, তখন সে কি হবে, আরো বেশি দুর্বল হয়ে পড়বে। ফলে সে যে লক্ষণগুলো দিত সেই লক্ষণগুলো দিতে পারবে না। যেমন ধরুন একটা
মেঠো পথে যখন আপনি হাঁটবেন, যখন সেখানে ঘাস বা ছোট ছোট যে উদ্ভিদ যেগুলি জন্মে, তো সেখানে যখন আপনি পা দিবেন, তাকে যখন পা দিয়ে মারাবেন, তখন কি হয়? আপনি যখন প্রথমে পা দিলেন, পা দিয়ে যখন পাটা সরাই ফেলালেন, সে যা সেটা কি হয়, সে উদ্ভিদটা বা সে আহ, আহ, চারা গাছটা আস্তে আস্তে সে সোজা হতে চেষ্টা করে। আবার যখন তার উপর একটা পাড়া দিবেন বা যখন পা বসাবেন, সে কি হয়, সে কি আগের মতো সে আর সোজা হতে পারবে? সে একটু নিচু হয়ে যায়। এভাবে দেখবেন মানুষ কি হয়, বারবার যখন একটা জায়গায় হাঁটে, ওই রাস্তায় সেই যে যে জঙ্গল ছিল বা যে আহ, যে আগাছা যেগুলি ছিল বা রাস্তার পাশে যে ছিল উদ্ভিদগুলো ছিল, সেগুলো একসময় কি হয়, একদম হেলে পড়ে, মাটিতে লুটে পড়ে। একসময় সে সেখানে ধ্বংস হয়ে একদম সাদা রাস্তা বা একদম মানে আগাছা শূন্য বা উদ্ভিদ শূন্য রাস্তায় পরিণত হয়ে যায়। তো এই যে বারবার যে বৃহৎ মাত্রার যে ওষুধ দেওয়া, সেই কাজটাই কিন্তু হয়। জীবন শক্তি যখনই একটু উঠতেছিল, যখনই আপনাকে লক্ষণ দিত বা রোগের বিরুদ্ধে যখন সে ফাইট করতো, তখনই আবার তাকে তার উপর সেই বৃহৎ মাত্রা দিয়ে চাপ দেওয়া হলো। এই জন্য সে কি হয়, আবার আগের থেকে বেশি অসুস্থ হয়ে পড়ে। এই জন্যই এই রুগীটা আর আহ, সে ওই রুগীটা কিন্তু আর ভালো হয় না, সে অসুস্থ হয়ে পড়ে এবং দিন দিন বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তো ফলে আমাদের সেই একক ঔষধ এবং ক্ষুদ্র মাত্রায় যেতে হবে। তবে তবে কথা হলো, পাদবিকার 67 একটা আছে যে জরুরি অবস্থায়, জরুরি অবস্থায় জীবন বাঁচানোর জন্য যে কোনো চিকিৎসা প্রযোজ্য। এখানে হয়তো অনেকে আমার সাথে একমত নাও হতে পারেন, তারপর আমি যেটা বলি সেটা হচ্ছে, ধরেন অ্যাকুইট এবং ক্রনিক ডিজিজ যেগুলো ভালো হবে, এগুলোর কখনোই একাধিক ঔষধ বা বৃহৎ মাত্রা কখনোই দেওয়া উচিত না। কিন্তু কিছু রোগ যেগুলো আছে দুরারোগ্য, বার্ধক্য একটা রোগ কিন্তু, একদম বার্ধক্যের শেষ পর্যায়ে গিয়ে দুরারোগ্য অবস্থা হয়ে যায়। আবার ধরেন যে রোগীর ডায়াবেটিস আছে, তার হার্টের সমস্যা আছে, তার প্রেশারের সমস্যা আছে, তার হয়তো স্কিন ডিজিজ আছে, আবার সেই সাথে ধরেন তার আইবিএস এর সমস্যা আছে, এরকম বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে একদম জর্জরিত অবস্থা, তার বয়স অনেক বেশি, ফলে এই রোগীকে আপনি সুস্থ করতে পারবেন না, তাকে ভালো রাখেন। এই ভালো রাখতে গিয়ে যদি তাকে আপনার একাধিক দু একটা ওষুধ ব্যবহার করা লাগে, এই দুরারোগ্য ক্ষেত্রে এটা আমার মনে হয় নাজায়জ না। কারণ সেই রুগীটাকে একটু ভালো তাকে একটু বাঁচিয়ে রাখা হচ্ছে ব্যাপার। কারণ এখানে যদিও হ্যানিম্যান বলছেন যে যারা বিদ্যুৎ পৃষ্ঠ হয়, যারা পানিতে ডুবে যায় বা যদি শ্বাসবন্ধের উপক্রম হয়, অর্থাৎ কিনা জরুরি অবস্থায় জীবন বাঁচানোর জন্য, ঠিক তেমনি যার ক্যান্সারের শেষ স্টেজে চলে গেছে, এই রুগী আর ফেরত আসবে না, তার খাওয়া নাই, ঘুম নাই, সে বিছানায় সহ্য হয়ে গেছে, তার পিঠে ঘা হয়ে গেছে, এই যে যে বিষয়গুলো আছে, এই পর্যায়ে রুগী আরোগ্য না হতে পারে যদি দেখেন যে তার রোগের যে অবস্থা, জীবনী শক্তি যদি ওই অবস্থায় থাকে, এবং সেই ক্ষেত্রে তার ডায়াবেটিস থাকে, তার যদি অন্য অন্য আরো অনেকগুলো জটিল জটিল রোগ থাকে, এবং এই জটিল রোগগুলি দ্বারা যদি সে দুরারোগ্য একটা পর্যায়ে চলে যায়, তাকে তখন ভালো রাখেন। সে যদি যেখানে অ্যালোপ্যাথিক ডাক্তার বলছিল যে উনি 3 মাসের বেশি বাঁচবে না, আপনি তাকে 3 বছর বাঁচাই রাখতে পারেন, এটাও কিন্তু কম না, আলহামদুলিল্লাহ। কিন্তু যে ব্যক্তি বাঁচবে, যে ব্যক্তি সুস্থ হবে, যার ভাইটাল ফোর্স এরকম আছে যে সে সুস্থ হওয়ার মতো, তার রোগের কন্ডিশন যে তাকে সুস্থ করা যায়, এই অবস্থায় তাকে যেন আমরা এই জরুরি অবস্থায় জীবন বাঁচানোর চিকিৎসা না করি, এটা কিন্তু বুঝতে হবে। তো অনেকে কি করেন, এই কথাটার জন্য তারা তাদের মতো শুধু চিকিৎসা করে যান, একাধিক ওষুধ দেন, মিশ্র চিকিৎসা দিয়ে যান, মানুষের জীবন বাঁচাই। আরে ভাই, যে মাথা ব্যথা নিয়ে আসছে তার জীবন বাঁচানোর কি আছে? যার ধরেন এই যে আইবিএস এর সমস্যা ফার্স্ট স্টেজে চলে আসলে, পাইলসের সমস্যা ফার্স্ট স্টেজে চলে আসলে, ক্যান্সারের অবস্থা ফার্স্ট স্টেজে বা সেকেন্ড স্টেজে চলে আসলে, রোগীর ভাইটাল ফোর্স যদি যথেষ্ট স্ট্রং থাকে, তাহলে তাকে জীবন বাঁচানোর তো এখানে কিছু নাই, তাকে আরোগ্যের জন্য চিকিৎসা দিতে হবে। সেই জিনিসটা কিন্তু হ্যানিম্যান এখানে বলে গেছেন। এবং এই যে আরোগ্য, সেই আরোগ্যের জন্য কি প্রয়োজন, অর্গান অফ মেডিসিনে হ্যানিম্যান আরোগ্যের জন্য যে বিষয়গুলো প্রয়োজন সেটাকে উনি 3টা ভাগে ভাগ করছেন। একটা হচ্ছে রোগ সম্পর্কে জ্ঞান, একটা হচ্ছে ঔষধ সম্পর্কে জ্ঞান, আর একটা হচ্ছে ঔষধ সাদৃশ্য সম্পর্কে জ্ঞান। এখন দেখেন এই 3টা পয়েন্টের মধ্যে কিন্তু অনেক বিষয় আছে।
এই যে রোগ সম্পর্কে জ্ঞান, যেটা অর্গান অফ মেডিসিনের 3 নম্বর অনুচ্ছেদের প্রথম কথাই হচ্ছে রোগীর যে গুণ, সেই গুণ যে গুণগুলো থাকতে হবে, প্রথম কথাই হচ্ছে তার রোগ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এই যে রোগ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, এখানে আমাদের হোমিওপ্যাথিতে রোগ সম্পর্কে জ্ঞান আর অন্যদের যে প্যাথোলজি বা যে প্র্যাকটিস অফ মেডিসিন, এই প্র্যাকটিস অফ মেডিসিনের যে রোগ সম্পর্কে জ্ঞান, দুইটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। সেখানে যেমন স্থূল বিষয়টাকে দেখা হয়, লক্ষণ দেখা হয়, ঠিক আছে, কারণ দেখা হয়, কিন্তু সেখানে আপনার প্যাথোলজিক্যাল যে টেস্ট বা সাইন, অনেক সময় লক্ষণের ক্ষেত্রে স্থূল বিষয়গুলোকে কিন্তু বেশি করে কোট করা হয় এবং সেই মতো এই ট্রিটমেন্টের একটা ব্যবস্থা করা হয়। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে রোগ বলতে বোঝাবে সে জীবনী শক্তির দুর্বলতা, জীবনী শক্তি বিধ্বস্ত হয়ে যাওয়া, জীবনী শক্তি রোগ শক্তি দ্বারা আক্রান্ত হয়ে যাওয়া, সেই অবস্থায় হচ্ছে রোগ। এটাকে যদি আমরা কাউন্ট করি, তাহলে আমরা কি করব, যারা পর্যবেক্ষণশীল চিকিৎসক বা যারা ফুল টেস্টিং যারা করে সময় নিয়ে যা রোগী দেখে, তারা কি করে, এই জন্য রোগ যাই হোক, রুগীর কি ঔষধ, অথবা অনেক ক্ষেত্রে রোগটাকে সাময়িক উপশম দেওয়ার জন্য যে রোগ এবং রোগী উভয়ের ক্ষেত্রেও অনেক সময় তারা ওষুধ দেয়। সেখানে তাহলে রোগের উপর এবং রোগীর উপর, আবার রোগ রোগী উভয়ের ক্ষেত্রে, এই তিনটা বিষয় বিবেচনা করে সেখানে ওষুধ দেওয়া যায়। তো এই জন্য যদি আপনি শুধুমাত্র প্র্যাকটিস অফ মেডিসিন বা অন্যদের যে প্র্যাকটিস অফ মেডিসিন আছে সেই নির্ভর যদি রোগটাকে জানেন, তাহলে সেখানে কি হয়, কিডনি পাথরের জন্য এই ওষুধ, এগুলোর মধ্যে চলে আসলো। আবার ধরেন লো পটেন্সি বা ঘন ঘন দেওয়ার মতো কিছু ওষুধের ইন্ডিকেট করা থাকে। অনেক হোমিওপ্যাথিক চিকিৎসকরাও কিন্তু ওই ধাঁচে তাদের সেই প্র্যাকটিস অফ মেডিসিন বই লিখেন। সেখানে কিছু টেস্ট দেওয়া থাকে, সেখানে কিছু আপনার ইয়া দেওয়া হয়, কি বলে, সার্জারি মতো ট্রিটমেন্টের ইন্ডিকেট করা থাকে। কিন্তু অনেক সময় এরকম আছে, এই কিডনির পাথরেই আপনার লাইকোপোডিয়াম, সালফার, থুজা, এরকম বড় বড় মেডিসিনও কিন্তু আরোগ্য হয়। শুধুমাত্র সেই সাসাপেরিলা, শুধুমাত্র বারবারিস, শুধুমাত্র ক্যান্থারিস, শুধুমাত্র নাক্সবম, এই ওষুধগুলোই কিন্তু করে না, মানে কিন্তু এগুলি প্রচুর পরিমাণে খাওয়ান। অথচ এরকম পেশেন্ট আমরা দেখছি, যার থুজা রুগীকে দেখে তার বা তার অন্য অন্য লক্ষণগুলি, তাকে থুজা দেওয়ার পর, তাও এম টু দেওয়ার পর যখন তাকে একটু ঘন ঘন খেতে বলা হলো, রাত 3টার সময় তার এত পেন উঠলো, সে বলছে যে আমি ভাবছিলাম আপনাকে ফোন দেবো, কিন্তু এত রাস্তা হয়েছে ফোন দেয় নাই। এর কিছুক্ষণ পরেই তাকে বলা হয়েছে আপনি ফ্লোরে প্রস্রাব করবেন, মানে প্রস্রাব না করে একটু নিচের দিকে ফ্লোরে প্রস্রাব করার জন্য বলা হয়েছে। সে কমোডে না করে সে নিচে প্রস্রাব করছে এবং তার সেখান থেকে একটা পাথর বের হয়ে গেছে। পরের দিন সে টিস্যু পেপার করে সেই পাথরটা নিয়ে আসছে। এই যে যে বিষয়টা দেখেন, এখানে কিন্তু অনেকেই আছে ক্যান্থারিস, তারপরে সেই নাক্সবম, সেই সাসাপ্রিলা, বারবারিস, দেদারসে খাওয়ায়, অনেকবার খাওয়ায়, কিন্তু সেখানে শুধুমাত্র থুজা M2 তার পাথরটা বের করে দিল। এই জন্যই যে শুধুমাত্র রোগ আর রোগের উপর ঔষধ করলে কিন্তু হবে না। হোমিওপ্যাথিতে জীবনী শক্তির যে রোগ শক্তি দ্বারা আক্রান্ত হওয়া রোগ, সেই ইন্ডিকেট করে রোগ এবং রোগীকে পর্যবেক্ষণ করে সর্বাধিক লক্ষণ বা সাদৃশ্য উপযুক্ত ঔষধে আপনাকে আসতে হবে। এরপর দেখেন ঔষধ সম্পর্কে জ্ঞান। হ্যানিম্যান 100 আপনার ঔষধ 105 নম্বর অনুচ্ছেদে উনি বলছেন যে 104 নম্বর যেমন বলছেন যে রোগীলিপি করা যদি হয় বা টেস্টিং করা হলে সবচেয়ে কঠিন কাজটা শেষ হলো, তাহলে 105 নম্বর গিয়ে উনি বলছেন যে ঔষধ সম্পর্কে জ্ঞান, ঔষধ সম্পর্কে জানতে হবে। কারণ একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে ঔষধ হচ্ছে প্রধান অস্ত্র। সে যদি অস্ত্রই যদি চালাতে না পারে, তাহলে রোগীকে সুস্থ করবে কিভাবে? এই জন্য ঔষধকে যত ভালো সে জানবে, তত ভালো ওষুধ ব্যবহার করতে পারবে। তাহলে যারা এই নানামুখী ওষুধ ব্যবহার করে, তারা ওগুলো জানে না। এই জন্য যেহেতু তারা ওদের নাম করে বা ঔষধের ওইগুলোর উপর করে, এই জন্য কি করে, তার রোগের উপর ভিন্ন 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 ঔষধ প্রয়োগ করে।
কিন্তু একটা ওষুধ যদি পূর্ণাঙ্গ জানতো, একটা ওষুধের মূল বিষয়টাকে যদি তারা রপ্ত করতে পারতো, মূল বিষয়টা যদি অনুধাবন করতে পারতো, তাহলে কিন্তু ওই রোগীর মধ্যে সেই মূল বিষয়টা তারা খুঁজে পেয়ে তারা একক ওষুধ নির্বাচন করতে পারতো। এই জন্য ঔষধ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। এই জন্য আমি বলি ঔষধ পরিচয় বা অ্যালেন যে কি নোটস আছে, তাতে কি আছে, ওষুধটাকে সংক্ষিপ্ত করে তার মূল বিষয়টাকে তুলে ধরা আছে। এটাকে যখন আপনি শিখবেন, এরপরে আরো বই আছে, ইমরাজের বই আছে, তারপরে নরেন্দ্রনাথের বই আছে, তারপরে আপনার আহ ইয়া আছে যে কি বলে ম্যাথমেটিক্যাল যে পারাবার, এই যে ইয়া আছে, তারপরে হোমিওপ্যাথি শিক্ষা আছে, এরকম অনেকগুলো বই আছে। আমার নিজের কাছে আপনার প্রায় 30টার উপরে ম্যাথমেটিক্যাল আছে, ইংরেজি বাংলা মিলিয়ে। তো ফলে হোমিও আবার ডেস্কটপ গাইড যে ম্যাথমেটিক্যাল আছে। তো এই সমস্ত অ্যালেন ইয়া আছে, কি বলে, ডিকশনারি আছে। এই যে যে অনেকগুলো বই আছে, সেই বইগুলো কিন্তু আমরা পর্যায়ক্রমে পড়তে পারি। তবে ওইখানে গিয়ে আমার যেটা মনে হয়, যদি ঔষধ পরিচয় বা অ্যালান কিনোস করার পরে যদি আপনি সেই, অথবা যদি বড়ি, বা যদি আমাদের সেই ঘটক স্যারের যে বইগুলি আছে, এই সমস্ত বই একটু লিটারেচার টাইপের, মানে একটা ওষুধের আরো গভীরে ঢোকা হয়েছে। ফলে আপনি যদি ওষুধটাকে যদি একটু জানেন, তাহলে তার গভীরতা বুঝতে আরো সুবিধা হয় এবং তখন মজা লাগে। এবং আমি যে চেষ্টা করছিলাম কিভাবে আসছি সেটাই আপনাদেরকে বললাম। এভাবে এসে যখন পরবর্তীতে যখন কেন্টকে পড়বেন, দেখবেন অনেক মজা লাগবে। এবং যখন আপনি ঘটক স্যারের বইটা পড়বেন, আরো মজা লাগবে। বা যদি আপনি সেই বরিকের বইটা পড়েন, কারণ এখানে অর্গান ভিত্তিক বহু লক্ষণ আছে। আপনি যদি জীবনের শুরুতেই যদি করেন, সে ধরেন বরিক নিয়া, তাহলে কি হবে, সেখানে মাথা ব্যথার জন্য লক্ষণ আলাদা দেওয়া আছে, চোখের লক্ষণ, নাকের লক্ষণ, মুখের লক্ষণ। তখন কি হবে, অর্গান ভিত্তিক একটা ট্রিটমেন্টের দিকে আপনি ধাবিত হবেন। ও চোখের সমস্যা, ওতে ওষুধ দেওয়া যায়। আচ্ছা, কানের সমস্যা, ওষুধ দেওয়া যায়। তাহলে এই জন্যই এইভাবে যদি আপনি ধাপে ধাপে আসেন, তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবেন এবং দরকার হবে। এবং সুটটার সম্পর্কে একদম ডিপে জানবেন। আজকে দেখেন আশরাফ স্যার আছেন, কুণাল ভট্টাচার্য স্যার আছেন, এরা যে অমরনাথ স্যার আছেন, তারা যে ওষুধের যে গভীরতা বলে, সেইটা কিন্তু তারা একদিন রপ্ত করে নাই। এবং এই যে আমরা সেই জিনিসটা কিন্তু অনেক দিন বসে অনেক বই পড়ে পড়ে আত্মস্থ যখন করছি, সে মূল বিষয়টা যখন বুঝতে পারছি, তখন কিন্তু আপনার মধ্যে সেই পর্যবেক্ষণ ক্ষমতা এবং ওষুধের একটা বিস্তৃতি জিনিসটা আপনার কাছে চলে আসবে। এই জন্য ওষুধটাকে না জেনে তার মূল বিষয়টা কিন্তু আগে জানা যায় না। তাকে সংক্ষিপ্তভাবে আগে জানতে হয়, তার মূল কথাগুলো জেনে দেন আপনি আস্তে আস্তে সেটাকে বর্ণনা করেন বা বর্ণার মধ্যে চলে যান। এরপরে হচ্ছে সাদৃশ্য সম্পর্কে জ্ঞান। এই যে ঔষধ সাদৃশ্য, এটাই হচ্ছে কিন্তু আপনার রেপার্টরি। তাহলে রোগ সম্পর্কে জানতে হবে। এবং হোমিওপ্যাথিক যে কেন ফিলোসফি আছে, অর্গানন আছে, এই ভিত্তি থেকে কিন্তু আমাদের মূলত রোগটা সম্পর্কে জানা উচিত। আর প্র্যাকটিস অফ মেডিসিন আমাদের জানতে হবে এই কারণে, ওই রোগটাকে বা যে আমাদের স্থূল চোখে যে আমার লিভারের সমস্যা দেখলাম, ডায়াবেটিস দেখলাম, বা অন্য যে বিষয়গুলো দেখলাম, এক্ষেত্রে যে কিছু লক্ষণ আছে, সেই লক্ষণ বা ফিলোসফিক্যাল ভিত্তিতে সম্পর্কে জানার জন্য। আর ঔষধ সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। এরপরে আমরা আসবো রেপার্টরি। এবং এখানে কিন্তু হ্যানিম্যান আপনার নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় যে বললেন যে শুধু ঔষধ জানলেই হবে না, ঔষধ পর্যবেক্ষণ জানতে হবে। আপনি ওষুধ জানলেন কিন্তু প্রয়োগের সেই পর্যবেক্ষণ ক্ষমতা নাই, তাহলে কিন্তু অসুবিধা। তাহলে কিন্তু আপনি সেই সব ঠিক বা একক ঔষধ আসতে পারবেন না। এর জন্য সে প্রয়োগ যে কৌশলটা বা রোগীকে দেখে বোঝাটা, সেই বিষয়টা কিন্তু জানতে হবে। যেমন এখানে যে বিষয়টা আছে রেপার্টরি, তখনকার দিনে তত ইয়া ছিল না, রেপার্টরি অত বেশি ছিল না। তারপরে দেখেন 109 নম্বর পদটিকায় হ্যানিম্যান কি বলছেন, যে বনি হোসেন উনি ঔষধের মূল লক্ষণ এবং রেপার্টরি লিখে হোমিওপ্যাথির মহাপকার করছেন। এবং ফন এইচ জিজার উনি ঔষধের নির্দেশক লক্ষণের উপর বই লিখে হোমিওপ্যাথির মহাপকার করছেন। তাহলে এই যে যে দুটো বিষয়, হ্যানিম্যান কিন্তু এখানে ম্যাথমেটিক্যালকে বাদ দেন নাই, আবার রেপার্টরির কিন্তু প্রশংসা করছেন। তার মানে কি, আমাদের ম্যাথমেটিক্যাল লাগবে, এরপরে
একক আমরা যখন ওষুধ নির্বাচন করব সেখানে রুব্রিক দিয়ে ওষুধকে আস্তে আস্তে একটা ওষুধ আনার জন্য আমরা চেষ্টা করব। যখন আমরা একটা শর্ট লিস্ট পাবো, এরপর মেট্রোমেটিকে দিয়ে তুলনা করে তাকে এক ওষুধ নিয়ে আসলাম। শুধুমাত্র রেপার্টরি নির্ভর কিন্তু হওয়া চলবে না, তাহলে কিন্তু আপনি ওষুধের পার্থক্য করতে পারবেন না এবং সর্বোচ্চ বা সর্বাধিক সাদৃশ্য উপযুক্ত ওষুধ তখন আপনি পাবেন না। কারণ রেপার্টরি আপনাকে যাকে দিবে সর্বাধিক গ্রেড, আপনি হয়তো তাকে দিয়ে দিলেন, সে হয়তো রোগীর জন্য বর্তমান সিচুয়েশনে প্রযোজ্য ছিল না, সে হয়তো গভীর ঔষধ, সে হয়তো আরো পরে দরকার ছিল, প্রথমে আপনাকে এক কোটি ঔষধ দরকার ছিল, এরকম হতে পারে। এবং আপনারা দেখবেন যে গভীর গভীর ঔষধের আগে ছোট ছোট যে ওষুধগুলো আছে, অগভীর ওষুধগুলো আছে, সেগুলো কিন্তু কিছুটা কাজ দেয় কিন্তু আরোগ্য করতে পারে না। ওই ওষুধের পরে যখন আপনি গভীর ওষুধ দিবেন তখন রোগ আরোগ্য হয়। যেমন ব্লেডোনার পরে যদি আপনি ক্যালকেরিয়া দেন, ক্যালকেরিয়া কার্ড দেন, তাহলে রোগ পূর্ণাঙ্গ আরোগ্য হয়। রাস্টক্স ব্রায়োনিয়ার পরে যদি আপনি মেডোনিয়াম দেন, তাহলে রোগ কিন্তু পুরোপুরি আরোগ্য হয়। এরকম যে বিষয়গুলো আছে, তাহলে আপনি কি, অনেক ক্ষেত্রে আছে রোগী টেস্টিং করে সরাসরি কিন্তু মেডোনিয়ামের মধ্যে ঢোকা যাবে না, তাকে আগে রাস্টক্স ব্রায়োনিয়া বা এই টাইপের ওষুধ দিয়ে একটু ব্যথা বা যন্ত্র একটু কমাই নিয়ে দেন তাকে আপনি বড় ওষুধে ঢুকেন। এই কিছু বিষয় আছে, কৌশল আছে, এটা কিন্তু সে পর্যবেক্ষণের একটা ক্ষমতা। এবং এখানেও কিন্তু সে রেপার্টরি করার পরে নিজের সেই ঔষধের জ্ঞান দিয়ে বিচার করে তুলনা করে আপনাকে সেই সিদ্ধান্তটা নিতে হবে। শুধু রেপার্টরির উপর ভরসা করলে কিন্তু চলবে না। যদি রেপার্টরির উপর ভরসা করেন, তাহলে আপনি হবেন একটা লাঠি দিয়ে চলা মানুষ, যে লাঠি আপনার কাছে নাই, আপনি আর কোনো ওষুধ দিতে পারবেন না যদি আপনি রেপার্টরিকে ওইভাবে নেন। এই জন্য যে জিনিসটা হবে যে হোমিওপ্যাথিক যদি আমরা করতে যাই, তাহলে আমাদের রোগ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, ঔষধ সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং ঔষধের সাদৃশ্য সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। এরপর আসবো পদ্ধতি 98। সেটা হচ্ছে কি, একটি ঔষধের পরিবর্তে অন্য ঔষধ প্রয়োগ করা যায় না। অনেকে চেষ্টা করেন, আচ্ছা এইটা না দিয়ে এইটা দিয়ে দিই, এই যে পরিবর্তন, সেটা তো করা যায় না। তাহলে এটা কারা করেন? তা ওই যে যারা বেশি ওষুধ দেন তারা কিন্তু এই কাজটা করেন। একটা কাজ হলো না, আচ্ছা আটটা দিয়ে দিই, আটটা হলো না আটটা দিয়ে দিই, মানে একটা পরিবর্তে আর একটা তারা দিয়ে 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 যান। তাহলে হ্যানিম্যান কি বলছেন পদ্ধতি 98-তে, একটি ঔষধের পরিবর্তে অন্য ঔষধ প্রয়োগ করা যায় না। যারা পর্যাপ্ত ঔষধের নির্দেশক বা মূল লক্ষণ জানেন না, কেবল তারা একটির পরিবর্তে অন্য ওষুধ ব্যবহার করেন। কারণ আপনি যদি পূর্ণাঙ্গ রোগীলিপি করে যদি করতেন, তাহলে কি কি হতো, একটা মাত্র ঔষধের মধ্যে আপনি চলে আসতে পারতেন। তো যেহেতু আপনি পূর্ণাঙ্গ রোগীলিপি করতে পারেন নাই, বা আমরা ধরেন এটা করতে পারি নাই, এবং রুগীর যে ঔষধগুলি আছে, মেডিকেল যে ওষুধগুলি আছে, সেই ওষুধ সম্পর্কে যে তার মূল কথা ঔষধের বা যে মূল যে নির্দেশক যে লক্ষণগুলো আছে, সেগুলো যদি আমরা না জানি, তখন কি হবে, ওই যে যতটুকু জানি তার উপর আমাদের ওষুধ দিতে হবে। তাহলে এই যে যে যতটুকু জানি তার উপর ওষুধ দিলাম, যতটুকু জানি তার উপর ওষুধ দিলাম, এইভাবে যদি আমরা করি, তাহলে কি হয়, পরিবর্তন হলো। আমরা যাকে একটা ওষুধ দিতাম তাকে আমরা দুটো ওষুধ দিয়ে দিলাম, পরের বারে চেঞ্জ করে আরেকটা ওষুধ দিয়ে দিলাম। এই যে পরিবর্তন করে করে ওষুধ দিলাম, এইটা কিন্তু করা যাবে না। এটা হ্যানিম্যান পূর্ণাঙ্গভাবে নিষেধ করছেন। এখন যদি কেউ বলেন হ্যানিম্যানের যুগ নাই, হ্যানিম্যানের সময় খাবার নাই, হ্যানিম্যানের সময় পরিবেশ নাই, তাহলে তারা কেন হ্যানিম্যানের অ্যাকোনাইট ব্যবহার করবেন, কেন তারা ব্রাউনিয়া ব্যবহার করবেন, কেন তারা হ্যানিম্যানের সময় যে ওষুধগুলো হ্যানিম্যান দিয়ে গেছেন, সেই কেউ বলে 110টা, কেউ বলে 105টা, কেউ বলে 99টা, যাই হোক না কেন, সেই ওষুধগুলো কিন্তু এখনো পর্যন্ত প্রধান ওষুধ হোমিওপ্যাথিতে। বাকি হয়তো ক্লিনিক্যাল বন্য ওষুধ আসছে, প্রুভিং ওষুধ আসছে, এবং ওই ওষুধগুলি এখন পর্যন্ত যদি প্রুভিং করা হয় বা পরবর্তীতে যতদিন পর্যন্ত প্রুভিং করা হয়েছে, সেই লক্ষণ কিন্তু পাওয়া গেছে। সেই লক্ষণ যে পাওয়া যায় না বিষয় তা না, বরং দেখা গেছে যে আরো কয়েকটা লক্ষণ বা কিছু লক্ষণ নতুন যোগ হতে পারে। তার মানে কি, সে যে লক্ষণ হ্যানিম্যান পেয়েছিলেন পূর্বের সময়, সেই লক্ষণ এখনো কিন্তু পাওয়া যায়। তাহলে শুধু শুধু যুক্তি দেখায় লাভ কি? অর্গানন অনেকেই আছেন, অনেক হোমিওপ্যাথিক চিকিৎসক আছেন যারা অর্গানন করেন না, অর্গানন জানেন না, তারা এটাকে খায় না মাথায় নাই সেটাই বুঝেন না। তো যাই হোক, এই অবস্থা। তো আপনারা চেষ্টা করবেন অর্গানক মেডিসিন যে কথাগুলি বলছে এগুলি মানার। কারণ ডাক্তার কেন্ট, ডাক্তার বরিক, বা এই যে মহারথীগুলি আছেন যারা হোমিওপ্যাথির যে স্তম্ভ যাদেরকে আমরা বলি, হ্যানিম্যানের পরবর্তীতে যারা
হোমিওপ্যাথি জগতে আলোড়িত মানুষ, বর্তমান বিতল কাজ স্যারের মতো যারা মানুষ অল্টারনেটিভ যে ইয়াতে মেডিসিনের পর্যায়ে সে অল্টারনেটিভ ইয়া পেলেন, হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে অল্টারনেটিভ নোবেল পুরস্কার পেলেন। তো ওনাদের মতো মানুষ তারা কিন্তু এই নির্দেশনাগুলো অবলম্বন করেই কিন্তু তারা চিকিৎসা করে কিন্তু পৃথিবীতে খ্যাতিমান হয়েছেন। এবং এখনো যারা আছেন, অমরনাথ স্যার বলেন, সেখানে আশরাফ স্যার থেকে শুরু করে যারা যারা আছেন, তারা কিন্তু এইগুলি মেনেই কিন্তু আসতেছেন। এবং আমার যে শ্রদ্ধেয় গুরু ডাক্তার শাহরুল আলম স্যার ছিলেন, উনি মানে এতটা ইয়া ছিলেন যে অর্গানের বাইরে উনি যান না বললেই চলে, একদম সূক্ষ্ম মাত্রার ওষুধ এবং পানি ধুয়ে ধুয়ে ওষুধ, মানে আপনি বিশ্বাসও করতে পারবেন না যে এখানে ওষুধ আছে কিনা বা কাজ করবে কিনা, তাও কাজ করতে। এবং ওনাকে ওই দেখে দেখে কিন্তু আমাদের সেই সাহস, আমাদের সেই ভরসা আমাদের এসে জন্মেছে। এবং স্যার একটা কথা বলতেন যে তোমরা যদি ভালো ডাক্তার হও এবং যদি তোমরা একটা পাড়ায় যদি অনেকে চেম্বার দাও, তারপর তোমার রুগীর অভাব হবে না, দূর দূরান্ত থেকে যে রুগী আসবে, কারণ ভালো ডাক্তারদের একটা কদর আছে। ফলে একই জায়গায় অনেক ডাক্তার ভালো হলে তার কিন্তু মূল্যায়ন আছে। এই যার জন্য আপনারা এই অর্গান অফ মেডিসিনকে আপনারা আহ, আহ, চিন্তা করবেন এবং এটাকে বোঝার চেষ্টা করবেন। এবং যদি এটাকে যদি আপনারা বুঝতে পারেন, আহ, এই যদি আপনারা এটাকে বুঝতে পারেন এবং যদি এটাকে আপনারা অবলম্বন করে যদি সামনের দিকে আগাতে পারেন, তাহলে দেখবেন হোমিওপ্যাথি চিকিৎসা কত সহজ এবং কত সহজে অনেক জটিল জটিল কেস বা রোগীকে আরোগ্য করা যায়। তো এই যে বিষয়, এবং আপনি ন্যায়ের পথে থাকলেন, নিষ্ঠার পথে থাকলেন, এখানে কোনো লুকোচুরি নাই। কেউ কেউ আছে দেখবেন চেম্বারে যদি কেউ যায়, কোনো ছাত্র যায় বা কোনো নতুন ডাক্তার বা কেউ যায়, তারা একটু আড়ালে করে ওষুধ বানায়, তার সামনেও বানায় না, এবং বলে যে আপনার কাজ শেষ হলে আপনি চলে যান, আমি আপনি রুগী দেখবো। তো আমার কথা হয়েছে, আমার সামনে যদি কোনো নতুন ডাক্তার আসে, যদি ছাত্র আসে, তাহলে আমার অসুবিধা কোথায়? আমি তো রুগী দেখতেছি। আমি রুগী দেখি না, তার সাহস হোক না, অসুবিধা কি, সে বুঝুক, সে এই ইয়েতে আসুক। তো অনেকেই অনেক ভুল চিকিৎসা মানে রাস্তায় হাঁটেন বা অনেকে ভুল বুঝান, মুখে এক কথা বলেন, কাজে আর এক কথা বলেন। তো এই সমস্ত বিষয়গুলা থেকে যেন আমরা দূরে থাকি। এবং হোমিওপ্যাথিতে আপনি আমি যারা আছি, একসময় আমরা থাকবো না। আমি আমার কর্ম করে যাব, আমি আমার সেবা দিয়ে যাব, আমি আমার পেথিকে আমার মতো করে আমি চর্চা করে যাব। হোমিওপ্যাথি সেই অর্গানন বা ফিলোসফি বেস, সেই জায়গাটা থেকে করে যাব। সেক্ষেত্রে আমার অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, গাইনি বা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যা যা আছে না কেন, সবই আমি পড়বো। আমি সেখানে সাইকোলজি আমি পড়বো, সবই পড়বো। তো কিন্তু বিষয় হচ্ছে, আমাকে হোমিওপ্যাথি যে একটা আলাদা জগৎ, হোমিওপ্যাথি যে আলাদা সত্তা, সেই সত্তাটাকে আমাকে ভুললে চলবে না। সবকিছু আমি করব, কিন্তু আমার সত্তাটা, আমার পর্যবেক্ষণটা থাকতে হবে সেই হোমিওপ্যাথি নামক যে চিকিৎসা, সেই চিকিৎসার ব্যক্তি স্বাতন্ত্র্য। যেমন আমরা হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে ব্যক্তি স্বাতন্ত্র্য দেখি, আমার চেহারা, আমার কথাবার্তা, আমার যে চিন্তা ভাবনা, আমার যে বডি, আমার যে শরীরের যে রং, বা আমার যে চুল, আমার নাক কান হাত পাটা, আমার এটা কিন্তু আর কারোর সাথে মিলবে না। কাছাকাছি হতে পারে, কিন্তু 100% মিলবে না। হয়তো আমার আহ, একটা জায়গায় জন্ম দাগ আছে, আরেকজন আরেক জায়গায় জন্ম দাগ আছে, মানে কোথাও না কোথাও একটা ত্রুটি থাকবে। আমি প্রচুর শয়তানি করতাম ছোটবেলা, দুষ্টামি করতাম, মারামারি করতাম, আমার একবার পুরো আমি কপালে এখানে কেটে গেছে, দাগ আছে। আর আমার মতো অন্যরা তো নাও করতে পারে, ফলে তার কেটে এখানে এখানে তো কাটে নাই, তার তো হাত 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 কেটে গেছে। তো এই যে যে বিষয়গুলো আছে, এই যে ইন্ডিভিজুয়াল, এই যে স্বাতন্ত্র, অর্থাৎ কিনা আমার নিজের বৈশিষ্ট্য, তেমনি প্রত্যেকটা প্যাথির, হোক হোমিওপ্যাথি, হোক ইউনানি, হোক আয়ুর্বেদিক, হোক আকুথেরাপি, হোক আকুপাঞ্চার, হোক আপনার অ্যালোপ্যাথি বা ঝাড়ফুঁক, যাই না বলেন না কেন, সবারই একটা আলাদা সত্তা আছে। সেই সত্তাটা, সেই স্বাতন্ত্র্যটা বজায় রেখে আমাদের চলতে হবে। এখন আমরা যদি অন্যদের সাথে তুলনা করে যদি অন্যদের মতো হয়ে যাই, অন্যদের মতো যদি ডাইভার্ট হয়ে যাই, তাহলে আমার হোমিওপ্যাথির সত্তা থাকলে কোথায়? এই জন্য আমরা সবকিছুই জানবো, কিন্তু আমাদের মূল টার্গেট বা মূল বেসটা, মূল ভিত্তিটা থাকবে অর্গানন, মূল ভিত্তিটা থাকবে আমাদের সেই মেডিসিন, থাকবে সেই রেপার্টরি, থাকবে টেস্ট টেকিং, থাকবে ফিলোসফি, থাকবে সাইকোলজি। এই যে বিষয়গুলো আমাদের মূল বিষয় থাকতে হবে, তাহলে কিন্তু আমরা পর্যবেক্ষণশীল বা সেই মাপের চিকিৎসক হতে পারবো। ধন্যবাদ আপনাদের সবাইকে।